অনেকে হয়তো কথা শুনতে পাবেন না, অনেকের অনেক সমস্যা হবে। তো ভবিষ্যতে এই সমস্যাটা যাতে আপনি দেখতে পান, পড়তে পান, সেই জন্য। তো আজকের ক্লাস হচ্ছে ইকোনমিক্স এর বোধহয় আজকে 5 নম্বর ক্লাস হবে না, যতটা আমার মনে পড়ছে। হ্যাঁ স্যার, 5 নম্বর ক্লাস। ইকোনমিক্স ক্লাস 5। এইবার আমরা আগের দিন তো ওইগুলো আমরা বলেছিলাম। আচ্ছা, আগের দিন যেগুলো পড়েছিলাম সেগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? যেমন ধরুন আমরা যদি একটু ব্যাকে যাই, এইটাই, এই যেমন এক্স এক্স ডট, এগুলো পড়েছিলাম, এগুলো নিয়ে বোঝার কোনো সমস্যা নিশ্চয় হয়নি আশা করি, কারণ এগুলো খুবই ইজি ছিল। যে মানে এই 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 ধরনের জিনিসগুলোকে গভর্নমেন্টের স্পেন্ডিং, হ্যাঁ, কনজিউমেবল গুডস, এই যেগুলো আছে সেগুলো এরম ভাবে আমরা করিয়ে দিয়েছিলাম। এইটার এই এই সমস্যা বা এই ছক নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? দেখুন, কেন প্রত্যেকটা জিনিস না বুঝলে না পরবর্তী ক্লাস বোঝা খুব মুশকিল হয়। এবার যারা নতুন এসেছে তাদের তো কিছু করার নেই, তাদের তো এখান থেকে শুরু করতে হবে। কিন্তু যারা নতুন নয় আর কি, পুরোনো যারা শুরু থেকে রয়েছে, তাদের কথা বলছি। কনজিউমেবল গুডস, ক্যাপিটাল গুডস, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দেন আমরা এটা ম্যাক্সিমাম পজিশনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এবার অর্থনীতির যে দুটো সেক্টর রয়েছে, দেখুন ইকোনমি আর ইকোনমিক্স দুটো পার্থক্য আছে। আমরা যেটা পড়াশোনা করছি সেটা ইকোনমিক্স, আর ইকোনমি মানে অর্থনীতি বা ওই পুরো দেশের অর্থনৈতিক সিস্টেম যেটা, সেটা ইকোনমি, ঠিক আছে? তো আমরা যখন ইকোনমিক্স বলছি তার মানে কি, আমরা পড়াশোনা রিলেটেড বিষয়টা আলোচনা করছি। তো ইকোনমি দু রকম আছে, এটা আপনারা ভালোভাবেই জানেন, অনেকেই জানেন, নতুন করে শেখানোর কিছু নেই। ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, ফর্মাল আর ইনফর্মালের পার্থক্য আমরা আলোচনা করেছি, কেউ বলতে পারে? কয়েকবার আলোচনা করেছি। মানে আনমিউট করতে সময় লেগে যাচ্ছে। ফর্মাল মানে হচ্ছে রেজিস্টার্ড। হ্যাঁ বলুন। অর্গানাইজ আর আনঅর্গানাইজ সেটা বলছো, ওইটাই তো? হ্যাঁ, কাছাকাছি। রেজিস্টার্ড, পেইং ট্যাক্সেস। আর একটা হচ্ছে ইনফর্মাল সেক্টর মানে আনরেজিস্টার্ড। কখনো কখনো লিখতে গিয়ে আহ, একটু বানান ভুল হয়ে যায়, অর্ধেক সময় খেয়াল থাকে না, নট পেইং ট্যাক্সেস। তার মানে আপনি যদি দেখেন যে আমার বাড়ির পাশে বা আপনার বাড়ির পাশে যে ভাই বোন, মা দিদি যারাই রয়েছেন আর কি, বা মাসি, তারা যখন সবজি বিক্রি করছেন বা মাছ বিক্রি করছেন, দাদা ভাই যিনি রয়েছেন, তিনি হচ্ছে আনরেজিস্টার্ড। তার মানে কি, সরকারের খাতায় তার কোনো নাম নেই। কেন স্যার? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই যে এইগুলো, ওটা সরকারের খাতায় নাম নয়। আপনি একটা দেশের নাগরিক যতটা না প্রমাণ করে যে আপনি মানে ভোটার কার্ডের মাধ্যমে নাগরিক, বা আপনার দলিল আছে 1960-এর আগেকার, তার থেকেও বেশি প্রমাণ করে যদি আপনি ট্যাক্স দেন। ট্যাক্স পেমেন্ট করা মানে হচ্ছে ইউ আর লয়াল টু ইয়ার গভর্নমেন্ট। কেন স্যার, সে তো মাইক্রোসফটকেও ট্যাক্স পেমেন্ট করতে হয়, তারা কি ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতি লয়াল? একটা অর্গানাইজেশন আর একটা হিউম্যান বিইং এর মধ্যে পার্থক্য হয়। যাই হোক, এটা অনেক ডিবেটের বিষয়, আমরা ডিবেটে যাব না। তো রেজিস্টার্ড অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে কি, যেমন ধরুন মাইক্রোসফট বললেন, গুগল বললেন, হ্যাঁ, বা ধরুন আপনি ইনকাম করছেন, যে সরকারি চাকরি লোকেরা যারাই ইনকাম করে তাদের প্রত্যেক বছর অটোমেটিক্যালি কেটে নেওয়া হয়, তাকে দিতে হয় না। বছরের শেষে একটা ফর্ম এসে যায়। আমার দেখতাম আর কি, পিতাশ্রী ছিল, এসে যেত ফর্ম, বলেই দিত যে আপনি যদি আরো হিসাব টিসাব করে বলতো যে আরো যদি 10,000 টাকার এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট দেন, তাহলে আপনার যে 1100 বা 1200 টাকা ট্যাক্স, সেটা মাফ হয়ে যাবে, নইলে আপনার মাইনে থেকে কেটে দেবো। হ্যাঁ, তখন পিতাশ্রী একটা 10,000 টাকার এনএসসি কিনে দিতেন, দিয়ে সরকারের হিসাবে হয়ে যেত, মাফ করে দিত ট্যাক্স। তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে এরকম হয়, কিন্তু বেসরকারি ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। বেসরকারি ক্ষেত্রে বা বেসরকারি আমি ঠিক বলবো না, আমি বলবো যেখানে কোনো রেজিস্ট্রেশন নেই। যেমন সবজি বিক্রেতা ভাই, সবজি বিক্রেতা ভাই গেলেন সকালবেলা বাজার হাটে গেলেন, 2,000 টাকার বা 3,000 টাকার সবজি কিনলেন, ওই দুপুর 1টা-1টা অব্দি বসে বসে বিক্রি করলেন, 3,000 টাকার মালটা 5,000 টাকা হয়ে গেল, তিনি খুশি মনে 2,000 টাকা নিয়ে বাড়ি চলে গেলেন। তো এরকম ভাবে হয়। তো সেটা হচ্ছে আনরেজিস্টার্ড। এবার আপনি আমাকে বলুন, দ্য জিডিপি
Does it include informal sector in India? কেউ একজন বা দুজন তিনজন চারজন যে কজন মনে করছেন? না স্যার, এটা ইনক্লুড করা নেই আনরেজিস্টার্ড সেক্টর। আর কেউ? নতুন পুরনো সবাই বলতে পারে। না স্যার, করে না। Yes, it does. এটা করে। 40% of GDP comes from informal sector. সরকার ওইভাবে স্যার কি করে করে আপনি আমাকে বলুন। যে একটা মন্ডি বসেছে, সেই মন্ডিতে কেউ 3,000 টাকার মাল কিনে নিয়ে গিয়েছে, কেউ 5,000 টাকার মাল কিনে নিয়ে গিয়েছে, বা কেউ বাজারে ওখানে বসে মাছ বিক্রি করছে, কি করে হিসাব হবে? তারা তো নিশ্চয়ই কি সরকারের ঘরে জমা দেবে না, সেল ট্যাক্সের অফিসার রয়েছে তো তার থেকে নেবে না। সবই ঠিক আছে, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু একটা মান্ডি, একটা বড় কিছু, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা বড় হাট আছে যেখানে সমস্ত রিটেল বা খুচরো ব্যবসায়ীরা আছে, আর বড় বড় চাষিরা আছে যারা মালটা নিয়ে লরি করে হাটে আসে, সেই মালটা আবার খুচরো ব্যবসায়ীরা সেই মালটা নিয়ে গিয়ে আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে বিক্রি করে। তাহলে সরকার কি করবে, ওই মান্ডি যেটা আছে, সবজি মান্ডি যেটাকে বলে, হ্যাঁ, বা একটা বড় হাট যেটাকে বলে, সেইখানে গিয়ে সরকার বা সরকারের লোক ওখানে গিয়ে বড় বড় ব্যবসায়ী যারা আছে, কৃষক রয়েছে, দালাল রয়েছে, তাদের সঙ্গে লেনদেন করে বুঝতে চেষ্টা করবে কত টাকার মাল গেল। এবার স্বাভাবিক ব্যাপার, সরকার জানে যে লোকটা 3,000 টাকার মাল কিনবে সে কমপক্ষে 5,000 টাকায় বেচবে। তো সরকার এইভাবে একটা চেষ্টা করে, কিন্তু এক্সাক্ট ফিগার পাওয়া যায় না, এটা একদমই ঠিক, আমি আপনার সঙ্গে সহমত। কিন্তু 40% অফ ইন্ডিয়াস জিডিপি কামস ফ্রম ইনফর্মাল সেক্টর। এই ধারণাটা আমারও ছিল যতদিন না আমি জানতে পেরেছিলাম, তারপর আমার কাছে ক্লিয়ার হলো। আমি ভাবতাম যে মানে ইনফ্যাক্ট আগের বছরও আমি আমাদের ক্লাসে শিখিয়েছি কি, যে ইনফর্মাল সেক্টরের জিডিপি ক্যালকুলেট হয় না বা কাউন্ট হয় না, কাউন্ট থাকে না। কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ঘুরছিলাম, সিএসও বা এনএসএসওর ওয়েবসাইট ঘুরছিলাম, তারপরে দু একটা আরো ওয়েবসাইট দেখছিলাম, তখন আমরা এটা জানতে পারলাম, এবং আমি মনে করছি এটা সঠিক। তবুও যদি কারো মনে হয় যে না, এটাকে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই, আপনি আপনার যুক্তি আমার কাছে রাখতে পারেন, আমরা সেটাও আলোচনা করে দেখবো ব্যাপারটা কেসটা কি চলছে। এডুকেশন সবসময় একটা টু ওয়ে প্রক্রিয়া, শুধু আমি বকে যাবো আর আপনি কিছু বললে আমি বলবো তার মধ্যে কিছু জানেন না, ওটা আমি করবো না, আমি আপনার থেকে শুনবো। এবার আমাদের কমন কনসেপ্ট হচ্ছে এভরি কান্ট্রি ইজ trying to increase আউটপুট, যেটা আউটপুটটাকে আমরা কি বলছি, জিডিপি। প্রত্যেক দেশ জিডিপি বাড়ানোর চেষ্টা করছে। স্যার স্ক্রিন শেয়ার করে দিয়েছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে তো, এই সবাই দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমাদের স্ক্রিন শেয়ার করা হ্যাঁ আছে। স্যার, পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, পাচ্ছি স্যার। ম্যাডাম তাহলে আমাদের ইন্ডিয়ান পদ্ধতি ব্যবহার করুন। হ্যাঁ, ইন্ডিয়ান পদ্ধতি ব্যবহার না করলে হবে না। ইন্ডিয়ান পদ্ধতি সবাই জানে নিশ্চয়, ফোনটাকে সুইচ অফ করে অন করা, ঠিক হয়ে যাবে, বা লাইনটা ডিসকানেক্ট করে কানেক্ট করা, ঠিক হয়ে যাবে। তাহলে এভরি কান্ট্রি ইজ ট্রাইং টু ইনক্রিজ দ্য আউটপুট অর জিডিপি। সবাই বাড়াতে চাইছে। কেন বাড়াতে চাইছে? তার কারণ হচ্ছে, যদি আপনি প্রোডাকশন বা জিডিপি যদি বাড়ান, তাহলে সেই জিডিপি ঘুরে আসবে কার হাতে? আপনার হাতে আর্নিং হিসাবে। কেন কি আমরা জানি এনআইএনজেড। হ্যাঁ, আর্নিং কেন বলছি? আর্নিং বলছি এই কারণে, কেন কি 4 ফ্যাক্টরস। কি কি 4 ফ্যাক্টরস রয়েছে? একটা ক্যাপিটালের জন্য রেন্ট, তারপরে ওয়েজে মানে লেবারের জন্য ওয়েজ, ঠিক আছে, এন্টারপ্রেনিয়রের জন্য প্রফিট। তো এই যে 4 ফ্যাক্টর আছে, প্রোডাকশনের 4 ফ্যাক্টর হিসেবে আর্নিংটা জনগণের কাছে ফিরে আসবে। যদি আর্নিং বেশি হয়, তাহলে জনগণ কি করবে? স্পেন্ডিং বেশি করবে। কেন কি আপনার যদি ইনকাম 1 কোটি টাকা হয়, আপনি আজই বা হয়তো আগামীকাল বা লকডাউন উঠলে আপনি কি করবেন? আপনি এটা অডি গাড়ি কিনে ফেলবেন। আর যদি আপনার ইনকাম 10 লাখ হয়, তাহলে আপনি একটা মারুতি গাড়ি কেনার কথা ভাববেন। তো সুতরাং যত আর্নিং বেশি হবে, মানুষ তত স্পেন্ডিং করবে। এক্সপেক্টেড, কিছু কিপ্টে সবসময় থাকে। তো স্পেন্ডিং যত বেশি হবে, তত কি হবে? কনজিউম হবে।
আর আপনি যত কনজিউম করবেন তার মানে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে, অর্থাৎ আপনি বড়লোক হচ্ছেন। তাহলে প্রত্যেকটা দেশ যত বেশি উৎপাদন করবে, তত বেশি তাদের জনগণ আর্নিং করবে, তত বেশি স্পেন্ড করবে, তত বেশি কনজিউম করবে, মানে তাদের স্ট্যান্ডার্ড অফ লাইফ আস্তে আস্তে বাড়বে। তাই এটা সবাই বড়লোক হতে চাইছে, মানে কান্ট্রি উইল বিকাম রিচ। এটা তো আপনারা সবাই জানেন। এইবার আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে নমিনাল অ্যান্ড রিয়েল জিডিপি। এইখানটা আমাদের সেই টপিকগুলো দরকার আছে। নমিনাল আর রিয়েল জিডিপি, যদিও আমরা আগের বার ক্লাসে একটু একটু আলোচনা করেছিলাম। একটা হচ্ছে নামমাত্র আর একটা হচ্ছে প্রকৃত। এবার নামমাত্র আর প্রকৃত দুটোর মধ্যে পার্থক্য আছে। তো চলুন আমরা প্রথমে 2019-20 আর 2020-21 একটা নর্মাল আমাদের বোঝার স্বার্থে একটা জিডিপির হিসাব ছোট ছোট করে ক্যালকুলেশন করি। যে আমি ধরে নিচ্ছি যে আমাদের 10 কিলো আলু উৎপাদন হয়েছে, মানে যেটা এটা বোঝানোর জন্য, ভারতবর্ষে তো প্রচুর, আমরা ধরে নিচ্ছি যে 10 কিলো আলু উৎপাদন হয়েছে, হ্যাঁ, আর রুপিস 10 টাকা করে কেজি ছিল, তাহলে টোটাল হয়েছে 100 টাকা। এই 100 টাকা আমরা বলছি আউটপুট বা জিডিপি। ঠিক আছে, একই জিনিস, আউটপুট মানেও যা, জিডিপি মানেও, আমরা এই ক্ষেত্রে তাই বোঝাচ্ছি। এইবার ফর এক্সাম্পল আমরা ধরে নিই কি যে এই বছর মানে 2021-22-এ 11 কেজি আলু উৎপাদন হয়েছে, আর 10.5 টাকা করে আলুর, যদি 10.5 টাকা দাম না, এখন তো দাম হয়ে গেছে বেশি, তো চলছে, তাহলে এইটার কত দাম হচ্ছে? 115 টাকা নাকি? এটাই হচ্ছে আউটপুট বা জিডিপি। এইবার স্যার হ্যাঁ বলুন। ওটা 2021 লেখা আছে, ওটা 20 হবে না? ও আচ্ছা, তো ঠিক আছে, 20 করে দিচ্ছি, খুব ভালো কথা। 2020-21, ঠিক আছে, হ্যাঁ, আমরা অর্থবর্ষ তো ওইভাবে করি, ভালো কথা। তাহলে 11 কেজি আমরা আলু যদি ধরে নিচ্ছি যে 2019-20-তে আমাদের এই দামে এই আলু ছিল, আর এই দামে এই পরিমাণ আলু উৎপাদন হয়েছে। এবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে জিডিপি বেড়েছে, কেন কি আগের বছর ছিল 100 টাকা আর এই বছর হচ্ছে 115 টাকা। এবার কথা হচ্ছে জিডিপি যখনই ক্যালকুলেট করা হয় তার কতগুলো বেসিক ফিচার্স আছে। এক হচ্ছে যে জিডিপির মাধ্যমে সবসময় চেষ্টা করা হয় এটা বুঝতে যে উৎপাদন বেড়েছে কিনা, দাম বেড়েছে বা প্রাইস বেড়েছে কিনা তা নয়। লিখে দিই, জিডিপি ক্যালকুলেট করা হয় এটা বুঝতে যে মোট উৎপাদন বেড়েছে কিনা। এই ক্ষেত্রে মানে এই যে উদাহরণটাই রয়েছে, এক্ষেত্রে আলুর পরিমাণ বেড়েছে কিনা এইটা বুঝবো আমরা। কিন্তু সমস্যাটা কি হয়, যদি আমরা জিডিপি স্যার উৎপাদনের ক্ষেত্রেই হয়, তাহলে জিডিপি বলবার সময় পয়সা কেন বলি? যেমন আমরা 2020-21 তো এখন চলছে, মানে 19-20 জিডিপি আমরা দেখছিলাম কত, 1,35,000 কোটি টাকা। তো 1,35,000 কোটি টাকা কেন বলছি? দেখুন, স্বাভাবিক ব্যাপার, আপনাকে কেউ জিডিপি জিজ্ঞেস করলো, আপনি বললেন কি বলে 2,000 কুইন্টাল আলু, 3,000 কুইন্টাল ভুট্টা, 5,000 কুইন্টাল, বলে এক সপ্তাহ পরে গিয়ে বললেন আমাদের এই হচ্ছে জিডিপি। যত জিনিস উৎপাদন হয়েছে আপনাকে তো বলতে সময় লাগবে। তো ওই জন্য আমরা কি করি, বলবার সময় মোট উৎপাদিত দ্রব্যকে সেই দ্রব্যের দাম দিয়ে গুণ করে, মোট উৎপাদিত দ্রব্য মানে 11 কিলো আলু, আর দ্রব্যের দাম মানে 10.5 টাকা করে দাম, তো মোট উৎপাদিত দ্রব্যকে এই দ্রব্যের দাম দিয়ে গুণ করে আমরা যে অর্থ ভ্যালুটা পাই সেইটাকে বলি জিডিপি, যাতে আমাদের বলতে সুবিধা হয়। 1,35,000 কোটি টাকা যে ভারতের জিডিপি 2019-20 হিসাবে আমরা আগের দিন ইন্টারনেটে দেখছিলাম, তো সেই জিডিপিটা বলতে সুবিধা, কিন্তু ওই প্লাস্টিক, ওই পেট্রোল, ওই ডিজেল, ওর এই ওই তাই, এইসব ভাবে আমরা বলতে পারি না, বুঝতে হবে। তাহলে জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বুঝতে হয় যে মোট উৎপাদন বেড়েছে কিনা, আমরা কিন্তু অন্য কিন্তু কিছু দেখি না। তাহলে এবার আপনি এই সংশ্লিষ্ট উদাহরণটাই দেখতেই পাচ্ছেন যে একটা সাইডে আছে 10 কিলো আলু,
এইখানে 10 কিলো আলু, আর একটা বছরে দেখছেন আপনি 11 কিলো আলু। সুতরাং আপনি বলতে পারছেন যে জিডিপি 1 কিলো বেড়েছে, কিন্তু এটা তো একখানা দ্রব্য নিয়ে আমরা হিসাব করেছি বলে আপনি এটা বলতে পারছেন। নর্মালি কি হয়, কয়েক কোটি প্রোডাক্ট ভারতবর্ষে উৎপাদন হয়, সব কটাকে হিসাব করে নিয়ে বলাটা ভীষণ কঠিন এবং এই হিসাব করতে সময় লাগে। আচ্ছা আপনারা বলতে পারেন জিডিপি ক্যালকুলেট হয় কতদিন পর পর? আগের দিন আলোচনা করছিলাম। জিডিপি ক্যালকুলেট হয় কতদিন পর পর? কোয়ার্টারলি। কোয়ার্টারলি, প্রত্যেক 3 মাসে, একদম ঠিক। সিএসও করে, তাই তো? 3 মাস ছাড়া ছাড়া। তো এবার যখন হিসাব করে, বলুন স্যার। হ্যাঁ স্যার, এখন এনএসও করে স্যার, এখন এনএসও চালু হয়ে গেছে। আচ্ছা, এনএসও এখন স্যার করছে, ঠিক আছে। তো ধরুন এইটা একটা কোয়ার্টার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে 1 জানুয়ারি 2021 থেকে 31 মার্চ 2021, এই 3 মাসে জিডিপি ক্যালকুলেট করতে লাগে হচ্ছে টোটাল 60 ডেজ। অর্থাৎ এর জিডিপির রেজাল্ট বেরোবে হচ্ছে মে মাসে, মে 30। বোঝা গেল? এমনি না যে 5 মিনিটে জিডিপি ক্যালকুলেট হয়ে যায়। এই 3 মাসে জিডিপি ক্যালকুলেট হচ্ছে জানুয়ারি টু ফেব্রুয়ারি টু মার্চ, সেটা সময় লাগে 60 ডেজ। অর্থাৎ আমরা মার্চ মাসে জিডিপি, মানে 3 মাসে জিডিপি কত ছিল সেটা জানতে আমাদের মে মাসে 30 অব্দি ওয়েট করতে হয়। তারপরে কি আমরা জিডিপি জানতে পারি, তারপরে কি আমরা জানতে পারি কি জিডিপি পার্সেন্টেজ বেড়েছে বা জিডিপি পার্সেন্টেজ কমেছে, কি হয়েছে হয়নি, এরকম ভাবে কনসেপ্টটা রাখতে হবে। তারপরে আমরা এগোই আরো, যে কি সবাই এখন শুনতে পাচ্ছে ভালো, এখানে তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, তার মানে আমরা যেটা বলছিলাম, কোয়ান্টিটি ইনটু কোয়ান্টিটি মানে কি 11 কিলো, হ্যাঁ, যাতে আপনি বুঝতে সুবিধা হয় ওই জন্য এক্সাম্পলটা দিলাম। কোয়ান্টিটি ইনটু প্রাইস অফ গুডস। প্রাইস অফ গুডস মানে এখানে আমরা দেখলাম 10.50 টাকা। কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ, মানে প্রাইস অফ গুড বলতে ভ্যালু অ্যাড, মানে এটা হচ্ছে বলতে গুডস এন্ড সার্ভিসেস। কোয়ান্টিটি কথাটার মানে হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। গুডস এন্ড সার্ভিসেস, গুডস এন্ড সার্ভিসেস বলতে কি, দ্রব্য সামগ্রী যেটা আপনি উৎপাদন করছেন, বা কৃষক আলু উৎপাদন করছে, কোনো ফ্যাক্টরিতে কিছু মেশিন মেড গুডস উৎপন্ন হচ্ছে, সবই দ্রব্যের মধ্যে পড়ছে। আর সার্ভিসেস বলতে আমি আপনাদের টিউশন দিচ্ছি, সেরকম ভাবে কেউ হয়তো মোবাইল সার্ভিস দিচ্ছে, মানে জিও 4G এই ধরনের জিনিসগুলোকে, বা এয়ারটেলের যেরকম আছে। তো গুডস এন্ড সার্ভিসেস, কেউ এসে আপনার রেফ্রিজারেটরটা সারিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবারে যদি আমরা প্রিভিয়াস এক্সাম্পলটা দেখি, প্রিভিয়াস এক্সাম্পলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1 বছর জিনিসের দাম ছিল, যেটা 2019-20 সালের জিনিসের দাম ছিল 10 টাকা কিলো, আর 2020-21 সালে জিনিসের দাম হলো 10 টাকা 50 পয়সা। 1 বছর জিনিসের পরিমাণ 10 কিলো, আর 1 বছর জিনিসের পরিমাণ 11 কিলো। তাহলে এই হিসাবে কিন্তু আমরা সঠিক জিনিসটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে প্রত্যেক বছর জিনিসের দাম বাড়ে, কম বেশি যা হোক করে বাড়ে। এই বছর ডিমের দাম 7 টাকা চলছে, কিন্তু কোনো সময় তো ডিমের দাম 3 টাকাও ছিল। তাহলে সেই হিসাবে সেই বছর কত ডিম উৎপাদন হয়েছিল তার যে অর্থমূল্য, তার তুলনায় এই বছর, মানে একটা উদাহরণ এই 5টা যদি আমরা করি, যে আমি ধরেই নিচ্ছি কি 300 ডিম ভারতবর্ষে উৎপাদন হয়েছে, সেই বছর 3 টাকা পিস ছিল, তাহলে 3×30 900 টাকা হচ্ছে আমাদের আউটপুট বা জিডিপি, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু ধরে নিই এবছর হয়তো 200 ডিম উৎপন্ন হয়েছে, আর ডিমের দাম 7 টাকা পিস হয়েছে, তার মানে 1400 টাকা, এটাকেও আমরা আউটপুট বা জিডিপি বলবো, ভালো কথা। কিন্তু এই যে 900 টাকা থেকে 1400 টাকা জিনিসের দাম হলো, দাম দেখে কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে ডিমের দাম বেড়েছে না কমেছে, মানে ডিমের পরিমাণ বেড়েছে না কমেছে। প্রথমে ডিম ছিল 300, এখন 200। তাহলে এই সমস্যাটা না একটা টাকা পয়সার দিকে হিসাব করতে গেলে হয়। তো এই সমস্যাটা দূর করবার জন্য আমরা একটা বেস ইয়ার কনসেপ্ট ধরে নিই, যাতে রিয়ালটা বোঝা যায়। বেস ইয়ার কনসেপ্ট কি জিনিস? বেস ইয়ার কনসেপ্ট আমরা এবার একটু নিচে এসে বোঝাবো। বেস ইয়ার বা ভিত্তি বছর।
ভিত্তি বছরে কি বলছে? কোন একটি বছরকে ভিত্তি বছর ধরে নিয়ে সেই বছরের সমস্ত দ্রব্যের দাম নোট করা হয় বা লিখে রাখা হয়। তারপর পরবর্তী বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রীকে ওই নির্দিষ্ট বছরের মূল্য দ্বারা গুণ করে যে বা গুণ করে যে লিখবো না জিডিপি হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি ধরে নিই যে 10 কিলো আলু ছিল, 10 টাকা করে কিলো ছিল, তাহলে হচ্ছিল 100 টাকা জিডিপি, যেটা আমরা প্রথম উদাহরণে দেখছিলাম। বর্তমানে 11 কিলো আলু উৎপাদন হয়েছে, কিন্তু আমরা দামটা 10 টাকায় রেখেছি ভিত্তি বছর ধরে, দিয়ে এখন হয়েছে 110 টাকা। তাহলে এই যে 100 থেকে 110 হলো, তার মানে কি কত পার্সেন্ট বেড়েছে? 10 টাকা বেড়েছে। 100 টাকা আগের বছর জিডিপি ছিল, এবছর 110 টাকা হয়েছে। আমরা আগের বছরের দাম দিয়ে গুণ করে দেখছি বা ভিত্তি বছরের দাম দিয়ে গুণ করে দেখছি, 10 টাকা বেড়েছে, তাই তো? তাহলে এই যে 10 টাকা বেড়েছে, কত টাকায় বেড়েছে? 100 টাকার উপরে 110 হয়েছে, 10 টাকা ঐকিক নিয়মে বেড়েছে 100 টাকায়, 1 টাকা বেড়েছে, এই 100/10 সমান সমান তার আছে 10%। তাহলে 10% জিডিপি ইনক্রিজ করেছে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু যদি আমরা বর্তমান বছরের দাম দিয়ে গুণ করি, কিরকম? যে 11 কিলো আলু 10 টাকা 50 করে, তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 115 টাকা। তাহলে আমরা ঠিক আর একটা সংজ্ঞা যদি এই পাশটায় লিখি, কোন বছরে উৎপাদিত দ্রব্য ও পরিষেবাকে ওই বছরের দাম দিয়ে গুণ করে জিডিপি নির্ণয় করা হয়। তাহলে কেসটা কি হচ্ছে? একটা জিডিপি নির্ণয় করা হচ্ছে বিগত একটা নির্দিষ্ট বছরের দাম দিয়ে গুণ করে, যেটাকে বলে আমরা ভিত্তি বছর বলছি। মানে উৎপাদিত দ্রব্যকে ভিত্তি বছরের দাম দিয়ে গুণ করে হিসাব করে আমরা একটা জিডিপি পাচ্ছি, যেটা এই ক্ষেত্রে হচ্ছে 100 টাকা, মানে 110 টাকা পাচ্ছি। আর কোন বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রীকে সেই বছরের দাম দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 115 টাকা। তাহলে এটাকে বলা হচ্ছে নমিনাল। নমিনাল মানে নামমাত্র, নমিনাল জিডিপি। অর্থাৎ কি না, কোন বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রীকে সেই বছরের প্রচলিত দাম দিয়ে গুণ করে যে জিডিপি পাচ্ছি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর এইটা হচ্ছে রিয়েল জিডিপি। রিয়েল কেন? তার মানে হচ্ছে আমরা কোনো বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বিগত কোনো একটা নির্দিষ্ট বছর বা ভিত্তি বছরের দাম দিয়ে গুণ করে যে জিডিপি পাচ্ছি, সেটাকে বলছি রিয়েল জিডিপি। নমিনাল মানে এই বছরের মাল এই বছরের দাম, আর রিয়েল মানে এই বছরের মাল কিন্তু ভিত্তি বছরের দাম। এই জিনিসটা কে কে বুঝতে পারেননি একটু শুনতে চাই, কার অসুবিধা হয়েছে নমিনাল আর রিয়েল বুঝতে গিয়ে? স্যার আরেকবার একটুখানি বলে ভালো হয় স্যার। হ্যাঁ, কোন জায়গায় বোঝেননি বলুন, মানে কোনটা, রিয়েল বোঝেননি না নমিনাল বোঝেননি? না রিয়েল আর প্রথম নমিনাল ওই যে ডিফারেন্সিয়েট যেটা করলেন। হ্যাঁ,
একটু ধ্যান সে শুনুন, যে কোনো একটি বছরকে ভিত্তি বছর ধরে নিয়ে, ভিত্তি বছর কেন ধরবো, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছর জিডিপি ক্যালকুলেশনের সময় চেষ্টা করি আমরা যেন মোট উৎপাদিত দ্রব্যটা বেড়েছে কি কমেছে সেইটা জানতে পারি। জিডিপি ক্যালকুলেশনের লক্ষ্যই হচ্ছে, আমরা এখানে লিখে দিয়েছি দেখুন, জিডিপি ক্যালকুলেট করা হয় এটা বুঝতে যে মোট উৎপাদন বেড়েছে কিনা, এক্ষেত্রে আলুর পরিমাণ বেড়েছে কিনা, উদাহরণটাই আলুর মধ্যে ছিল বলে। তাহলে এই জিনিস বুঝবার কেন কি, এই জিনিসটা বুঝবার জন্য আমরা আরেকটা উদাহরণ নিয়েছিলাম, যে ধরে নিই যে কোনো একটা ডিম ছিল, তখন সেই বছরে আমরা উদাহরণে দেখছি যে 300 পিস ডিম উৎপাদন হয়েছে, 3 টাকা পিস মানে 900 টাকা আউটপুট, অর্থাৎ জিডিপি 900 টাকা। আর কোনো তারপরের বছর হয়তো 200 পিস উৎপাদন হয়েছে, কিন্তু ডিমের দাম এখন 7 টাকা পিস হয়ে যাওয়ার জন্য তাহলে সেই ডিমের উৎপাদন জিডিপি 1400 দেখাচ্ছে, তার মানে 900 থেকে 1400 অবশ্যই বেশি। কিন্তু আমরা কি 900 থেকে 1400 এর মাধ্যমে বুঝতে পারছি ডিমের উৎপাদন বেড়েছে কি বাড়েনি? এই সমস্যাটা, কেন জিডিপি মানে হচ্ছে উৎপাদন বেড়েছে কি বাড়েনি জানা, জিডিপি মানে এই না যে অর্থমূল্য বেড়েছে কি বাড়েনি। অর্থমূল্য তো নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু আমরা জিডিপির মূল লক্ষ্য হচ্ছে উৎপাদন বেড়েছে কিনা, যেটা টাকার মাধ্যমে বোঝা যায় না। আমি আপনাকে বললাম 1,33,000 কোটি টাকা, হ্যাঁ, হচ্ছে ইন্ডিয়ার জিডিপি, এটা আমি আপনাকে বললাম। আর আগের বছর উদাহরণ দিয়ে বলছি, হয়তো 1,25,000 কোটি টাকা ছিল। এবার আপনি কি করে বুঝবেন এই দুটো ভ্যালু থেকে যে মোট উৎপাদন দেশের বেড়েছে কি বাড়েনি? বোঝা সম্ভব নয়, কেন কি এখানে জিনিসপত্রের দাম এই হিসাবে হিসাব করা হচ্ছে। তো সেই জন্য আমরা কি করি, আমরা ভিত্তি বছর বলে একটা বছরকে ধরে নিই, ভিত্তি বছর আর কিছুই না, একটা যে কোনো নির্দিষ্ট একটা বছরকে ধরে নিয়ে তাতে যা দ্রব্যের দাম ছিল সবকটাকে খাতায় রেকর্ড করে রাখবো, এবং পরবর্তী বছর যে উৎপাদিত দ্রব্যকে আমরা ভিত্তি বছরের উৎপাদিত দ্রব্যের দাম দিয়ে গুণ করব। তাতে আমরা দেখব, যদি ধরুন ফর এক্সাম্পল আমরা এই উদাহরণটা নিই, 300 ডিম আর 200 ডিম, তো আমরা ধরে নিচ্ছি 3 হচ্ছে ভিত্তি বছরের দাম, তাহলে পরের বছরে উৎপাদিত হচ্ছে 200 ডিম, আর যদি 3 টাকা দিয়ে গুণ করি 600 টাকা, তাহলে এই 900 থেকে যে জিডিপি 600 তে নেমে এসছে, এইটা আমরা ভিত্তি বছরের দাম দিয়ে হিসাব করতে পারছি। তখন আমরা বুঝতে পারছি যে ডিমের উৎপাদন কমেছে। কেন, কিভাবে বুঝলাম কমেছে? তার কারণ হচ্ছে আগে সেম দাম দিয়ে আমরা এই বছরের উৎপাদিত দ্রব্য বা ডিম এবং আগের বছর উৎপাদিত দ্রব্য বা ডিমকে গুণ করে দেখছি যে 900 টাকার জায়গায় 600 হয়েছে, তাহলে আমরা ডেফিনেট ভাবে বলতে পারছি যে জিডিপি বা দেশের উৎপাদন কম হয়েছে। জিডিপি ক্যালকুলেট করার মূল লক্ষ্য হচ্ছে দেশের উৎপাদন বেড়েছে কি বাড়েনি এইটা বোঝা, নাথিং এলস। তো সেই হিসাবে আমাদের ভিত্তি বছরটা লাগে, তো সেটাই আমরা লিখেছি। কোনো একটি বছরকে ভিত্তি বছর ধরে নিয়ে সেই বছরের সমস্ত দ্রব্যের দাম নোট বা লিখে রাখা হয়, পরবর্তী বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রীকে ওই নির্দিষ্ট বছরের মূল্য দ্বারা গুণ করে জিডিপি হিসাব করা হয়, এটাকে বলা হয় রিয়েল জিডিপি। রিয়েল কেন, ওই যে 300 ডিম 3 টাকা করে 900 টাকা, আবার 300 ডিম আবার 200 ডিম পরের বছর উৎপাদন হয়েছে 3 টাকা করে 600 টাকা, তখন বোঝা যাচ্ছে যে রিয়েল টার্মে জিনিসটা বেড়েছে বা বাড়েনি। কিন্তু এখানে কোনো বছর উৎপাদিত দ্রব্য সামগ্রীকে যদি সেই বছরের দাম দিয়ে গুণ করে জিডিপি নির্ণয় করা হয়, তখন তাকে বলে নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি কথাটার মানে কি, নমিনাল জিডিপি কথাটার মানে হচ্ছে রিয়েল টার্মে বোঝা যাবে না যে এই বছরের দাম দিয়ে এই বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রী, এটা হচ্ছে নমিনাল জিডিপি। এবার যদি আমরা এই উদাহরণটাই দেখি যে রিয়েল জিডিপি বেড়েছে কত 10%, আর নমিনাল জিডিপি কত বেড়েছে 100 টাকায় বেড়েছে 115 টাকা, মানে 100 টাকা আগের বছর জিডিপি ছিল, এই বছর হয়েছে 115। তাহলে দেখুন নমিনাল জিডিপি 15% রেটে বেড়েছে, রিয়েল জিডিপি 10% রেটে বেড়েছে। সুতরাং নমিনাল জিডিপি নামমাত্র যেটা বর্তমান বছরের দাম দিয়ে হিসাব করি সেটা অলওয়েজ বেশি হবে। আচ্ছা, এইবার যখন আমরা নিউজ পেপারে দেখি, আচ্ছা আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, বা না হলেও আপনাকে আপনি আরো একবার দুবার ভিডিওটা দেখে হ্যাঁ নিতে স্যার, পারেন, ক্লিয়ার আর হয়েছে একবার স্যার, বলে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে স্যার, ক্লিয়ার। তাছাড়াও ভিডিও রেকর্ডিং থাকছে, আপনারা নিজের মতন দেখে নিতে পারবেন। এইবার আমরা একটা জিনিস যাই, সেটা হচ্ছে যখন আমরা বলছি ইন্ডিয়াস জিডিপি, ইন্ডিয়ার জিডিপি দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে সাল হচ্ছে 2018-19, ইন্ডিয়ার জিডিপি 2018-19 ফর এক্সাম্পল আমরা বলছি 1,65,000 কোটি টাকা, তখন বেশি ছিল, এই বছর একটু কমাটানা হয়ে কম হয়ে গেছে। 1,65,000 কোটি টাকা আমরা উদাহরণ দিয়ে বলছি, তা বলুন এটা কি রিয়েল না নমিনাল? সরকার কোন টার্মে জিডিপি প্রকাশ করে? সরকার তো করে না, মানে রিপোর্টে যখন আসে সেটা রিয়েল জিডিপি হবে।
রিয়েল আচ্ছা রিয়েল তা- 2011 বছর উপর ভিত্তি সেটা করে রিয়েল 11 জিডিপি। কনসেপ্ট ভুল, এটা নমিনাল। যখনই জিডিপি সাইজ করা হয়, সাইজ বলা হয় 1,65,000 কোটি টাকা, ওটা নমিনাল জিডিপি, নট রিয়েল জিডিপি। যখন বলা হয় পার্সেন্টেজ, সেটা হয় রিয়েল। আমাদের জিডিপি 8% বেড়েছে, এইটা মানে হচ্ছে রিয়েল টার্মে 8%, মানে আগের বছর 300 ডিম ছিল, এই বছর 324টা ডিম হচ্ছে, মানে 300 ডিমের উপরে 8% বাড়লে 324টা ডিম উৎপাদন হয়, এইটা হচ্ছে রিয়েল টার্ম। আর যখনই সাইজ অফ অর্থ ইকোনমি বলছি, সেটা নমিনাল টার্মে, মানে এই বছরের দ্রব্য সামগ্রীকে এই বছরের মাল দিয়ে গুণ করে, উল্টো বললাম, মানে এই বছরের দাম দিয়ে গুণ করলে এই বছরের দ্রব্য সামগ্রীকে এই বছরের দাম দিয়ে গুণ করে নমিনাল জিডিপি, তখন আমরা বলছি সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি ইজ দ্যাট। ওটা রিয়েল টার্মে বলা হয় না, রিয়েল হিসাব ওটারও করা হয়। স্যার তাহলে রিয়েল হিসাব পার্সেন্টেজের সঙ্গে 2018-19 রিয়েল হচ্ছে পার্সেন্টেজের সঙ্গে, আর নমিনাল হচ্ছে সাইজের সঙ্গে। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। পার্সেন্টেজের সঙ্গে যে রিপোর্টটা বেরোয়, তাহলে পার্সেন্টেজের সঙ্গে ফিগারটা তো মিলবে না, তাহলে নমিনাল জিডিপিটা। দু রকমের হিসাব করে তো, ফিগার না মেলার কি আছে, দু রকমের হিসাব করে ওরা। রিয়েল টার্মেও হিসাব করবে, রিয়েল জিডিপি কত সেটাও হিসাব করবে। যেমন ধরুন 2017-18, তারপরে 2018-19, এই যখন এক বছরের হিসাব করবে, তখন ওটা রিয়েলও হিসাব করবে, আবার কি হিসাব করবে, নমিনালও হিসাব করবে। বাজারে বা ইন্টারন্যাশনাল মার্কেটে বলবার সময় আমরা নমিনাল বলবো, রিয়েলটা বলবো না। কিন্তু যখন বলবো কত পার্সেন্ট বেড়েছে, সেইটা রিয়েল টার্মে কত পার্সেন্ট বেড়েছে বলা হবে। তবে তো জিনিসটা বোঝা যাবে যে 300 ডিম হয়েছিল আর এবছর 324টা ডিম হয়েছে, ভালো করে বুঝুন। 300 ডিম হয়েছিল টোটাল উৎপাদন 2017-18, আর 2018-19 324খানা ডিম উৎপাদন হয়েছে, তবে তো আমরা বলছি 8% ডিমের উৎপাদন বেড়েছে। জিডিপি বেড়েছে 5%, জিডিপি বাড়বে 6%, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ভারতের জিডিপি 6.5 বাড়বে। তার মানে কি, মোট উৎপাদনের পরিমাণ রিয়েল টার্মে বাড়বে, মানে পার্সেন্টেজ ওয়াইজ। কিন্তু যখনই আমরা বলছি 1,65,000 কোটি টাকা ভারতের জিডিপি বা 1,35,000 কোটি টাকা ভারতের জিডিপি, তখন আমরা বলছি নমিনাল টার্মে। একটু ইন্টারনেটে সার্চ করতে হবে, পড়ার পর ক্লাসের পর একটু কাজ করতে হবে, নাহলে হবে না। ভুল বললে আপনারা আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে স্যার আপনি এটা ভুল বলেছেন, তখন আমরা নিশ্চয়ই দেখবো যে আপনি কোথা থেকে কি ইনফরমেশন পেয়েছেন। স্যার গ্রোথ পার্সেন্টেজ হিসেবে দেয়, মানে জিডিপি গ্রোথ পার্সেন্টেজ হিসেবেই দেয়, ওটা ঠিকই আছে আর কি। না, পার্সেন্টেজ হিসেবে তো দেবেই, কিন্তু সেটা হচ্ছে রিয়েল টার্মের রিয়েল পার্সেন্টেজ। রিয়েলটা, হ্যাঁ হ্যাঁ। এই ভুলটা নমিনালও ভুল দেয় বললে কোনো হবে কোনো না। ক্ষেত্রে ভলিউম বোঝানোর জন্য, কিন্তু রিয়েলেই মোস্টলি আর কি জিডিপি গ্রোথ টোথ গুলোর পার্সেন্টেজ হিসেবেই আছে ফিসকাল ইয়ার অনুযায়ী। হুম। আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য যাতে হিসাবে সুবিধা হয়। মানে এই টার্ম গুলো কি বলুন তো, আপনাকে পরীক্ষা একটা করে লাইন দিয়ে ছেড়ে দেবে আর কি। রিয়েল চেঞ্জ, রিয়েল চেঞ্জ মানে কিপ প্রাইস কনস্ট্যান্ট, TANT হবে, TANT। তার মানে হচ্ছে যখন আপনি রিয়েল জিডিপি হিসাব করছেন, তার মানে কি জিনিসের দাম সমান, মানে একই রয়েছে, দাম বাড়ছে না, রিয়েল চেঞ্জ। আর নমিনাল চেঞ্জ মানে কি, সেম ইয়ার সেম ইয়ার কোয়ান্টিটি সেম ইয়ার প্রাইস। এটা আপনাদের সুবিধার জন্য লিখে দিলাম এই লাইন দুটো, যাতে রিয়েল জিডিপি মানে কি আর নমিনাল জিডিপি মানে কি এইটা যেন গিয়ে, ও হ্যাঁ তখন তো বলেছিল স্যার কিন্তু এখন তো মনে নেই, ওই জিনিসটা না হয় সেই জন্য লাইন লিখে দিলাম। ঠিক আছে, বুঝতে হবে। এই লাইনটাও লিখে দিই যেটা বললাম, সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি। সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি মানে হচ্ছে ওই 1,35,000 কোটি টাকা, ঠিক আছে, জিডিপি। সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি মানে হচ্ছে প্রেজেন্ট ইয়ার কোয়ান্টিটি and present year price. That is nominal.
আমি অলওয়েজ আই এম অলওয়েজ ওপেন টু গুড আইডিয়াস। যদি মনে হয় ভুল বলছি, আপনি নিশ্চিতভাবে আমাকে রেফারেন্স দিয়ে বলতে হবে, রেফারেন্স দিতে হবে কিন্তু, যে না স্যার এটা শিখেছিলাম, এটা শুনেছিলাম, ওরকম বললে হবে না। আপনি আমাকে একটা কোনো ওয়েবসাইট বা কিছু, এবার আপনি যদি বলেন যে স্যার আপনি একটা ওয়েবসাইট রেফারেন্স দিন, আমি দিয়ে দেবো, কেন কি আমি ওয়েবসাইট থেকেই বিভিন্ন ঘেটে ঘুটে দেখেই তৈরি করেছি এগুলো, আর কিছু না। হ্যালো স্যার। বলুন স্যার, বলুন স্যার। স্যার তাহলে এই যে মাঝে মাঝে রিপোর্ট আসে যে কান্ট্রির মধ্যে যে ট্যালি করা হয়, এর এত বেশি ওর এত বেশি, তাহলে ওইটা কোনটা ধরে করা হয়? কোনগুলো বলুন ট্যালি করা হয়, মানে কি রাজ্যের জিডিপি? না রাজ্যে না, ধরুন এই যে মানে ইন্ডিয়ার জিডিপি ফ্রান্সকে ছাড়িয়ে গেছে বা এই কান্ট্রিকে ছাড়িয়ে গেছে, এইগুলো কিসের বেসিসে ধরা হয়? মানে নমিনাল ধরা হয় না রিয়েল ধরা হয়? পয়সার হিসাবে যখন ধরা হয় তখন নমিনালি ধরা হয়, আর ওইটার জন্য আলাদা হিসাব আছে, ওটার জন্য বলা হয় পিপিপি, পারচেস পাওয়ার প্যারিটি। পারচেস পাওয়ার প্যারিটির জন্য যেমন ধরুন এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে ইউএস আর ইন্ডিয়া, এই দুটোর এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এগুলো আপনারা প্রথম দিকে ক্লাস করেননি বলে প্রথম দিকের ক্লাসে এটা আমরা ফার্স্ট ক্লাসে এটাই আলোচনা করি, যে ভারতে উৎপাদিত একটি দ্রব্য যদি আমেরিকায় উৎপন্ন করা হয় তাহলে কি পার্থক্য। যেমন ধরুন ভারতের দুধের দাম হচ্ছে 40 টাকা কেজি, আর আমেরিকায় দুধের দাম হচ্ছে 80 টাকা কেজি। তাহলে আপনি ভারতে যদি 2 কিলো দুধ উৎপাদন করেন তবে আমেরিকার উৎপাদনের সমান দাম হবে। অর্থাৎ ভারতে উৎপাদিত দ্রব্যের পরিমাণ কিন্তু আমেরিকায় উৎপাদিত দ্রব্যের পরিমাণের অনেক বেশি, কিন্তু যেহেতু ওইখানে দামটা বেশি নেওয়া হয় সেই হেতু ওদের টার্মে জিডিপিটা অনেক বেড়ে যায়। কেন কি ওরা 80 টাকা 1 কিলো ধরে, এবার ধরুন ওরা হয়তো 10 কিলো উৎপাদন করেছে, তাহলে কত উৎপাদন হচ্ছে? 800 টাকা জিডিপি। আর আমরা 40 টাকা কিলো উৎপাদন করেছি, আর যদি ধরুন আমরা 15 কিলো উৎপন্ন করে থাকি তাহলে আমাদের জিডিপি 600 টাকা। তাহলে আমেরিকার জিডিপি থেকে ভারতের জিডিপি কম হলেও ভারতের উৎপাদন কিন্তু বেশি, আর আমেরিকার উৎপাদন কম। তাহলে আপনি যেটা প্রশ্ন করছেন যে ভারতের জিডিপি আমেরিকার থেকে বেশি, তার মানে আপনি বুঝুন যে আমরা যদি ভারতের উৎপাদিত দ্রব্যকে আমেরিকায় উৎপাদিত দ্রব্যের দাম দিয়ে গুণ করি, মানে 15 × 80 করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1200 টাকা। তখন এই জিনিসটাকে বলা হয় পিপিপি টার্ম, পারচেস পাওয়ার প্যারিটি। একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করুন পিপিপি, তাহলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে। এছাড়া উৎপাদিত দ্রব্য তো ডেফিনেটলি হয়। চীনের জিডিপি তো আমেরিকা থেকে কম, সেকেন্ড চীনের জিডিপি, কিন্তু চীনে যত দ্রব্য উৎপাদন হয় সেই দ্রব্যগুলোকে যদি আমেরিকায় প্রচলিত দাম দিয়ে গুণ করা হয়, চীনের জিডিপি আমেরিকা থেকে 10 ট্রিলিয়ন বেশি হয়ে যাবে। মানে ধরুন আমেরিকার যদি আমি বলছি 21 ট্রিলিয়ন আর চীনের ধরুন 18 ট্রিলিয়ন, তো যদি এটা পিপিপি করা হয় তাহলে এর 21ই থাকবে, কারণ কি আমেরিকায় উৎপাদিত দ্রব্য তো আমেরিকার দাম দিয়ে গুণ করেই 21 ট্রিলিয়ন হচ্ছে, চীনের হয়ে যাবে 30 ট্রিলিয়ন মতন। এইটা হচ্ছে ওইভাবে হিসাব করা হয়। তো আমরা যখনই হিসাব করবো অ্যাবসলিউট টার্মে হিসাব করবো, মানে ওই পিপিপি মডেলে হিসাব, মানে ওই যেটাকে বলা হচ্ছে নমিনাল টার্মে হিসাব করে বলবো। আমরা সবসময় জিডিপি হিসাব করে ক্যালকুলেট করে ইন্টারন্যাশনাল মার্কেটে বলি, সেটা হচ্ছে এই বছরের দ্রব্য এই বছরের দাম। এই যেখানে লিখেই দিয়েছি দেখুন, নমিনাল মানে হচ্ছে সেম ইয়ার কোয়ান্টিটি সেম ইয়ার প্রাইস। সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি মানে কি, যদি সাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি মানে 1,25,000 কোটি টাকা জিডিপি, আর সাইজ অফ ফ্রেঞ্চ ইকোনমি যদি 1,20,000 কোটি টাকা জিডিপি হয়, তাহলে ভারতের জিডিপি এর থেকে বেশি, কিন্তু প্রেজেন্ট ইয়ার কোয়ান্টিটি প্রেজেন্ট ইয়ার প্রাইস, বর্তমানের দাম দিয়ে গুণ করা হয়। এছাড়া পিপিপি কনসেপ্ট যেটা আছে সেটা তো আছে, কিছুই না, এটা রেকর্ডেড থাকলে আপনি একবার দুবার দেখবেন। প্রথম দিন তো একটু পিপিপি জিনিসটা বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের ক্লাস আছে, পরে আপনি দেখে বুঝতে পারবেন, চিন্তার কিছু নেই। তাহলে আমরা যেখানে ছিলাম, কিছু বোঝা গেল নাকি সবাই মাথার উপর দিয়ে গেল যিনি প্রশ্ন করলেন এখনই? বুঝেছি বুঝেছি। একটু একটু হবে, দেখুন আমি জানি না যে আপনি কোনোদিন অর্থনীতি এর আগে পড়েছেন কিনা। আমরা ক্লাস 5, 6, 7, 8, 9, 10 থেকে হিস্ট্রি পড়ি, তো সুতরাং ইতিহাস কিছু বললে আমরা রিলেট করতে পারি যে ইতিহাসটা এই, এটা এই, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যখনই এই অর্থনীতি বা পলিটি, যেগুলো আমরা গ্রাজুয়েশনে 9, 10 বা 11, 12 পড়ি, তারপর যখন বোঝানো হয় তখন না জিনিসটা একটু কিরকম কনজিউম করতে সমস্যা হয়, একটু কিরকম যেন হিসাব মিলছে না, কি বলছে এরকম হয়। প্রথম কয়েকটা দিন এরকম অসুবিধা হবে। এই ভিডিও রেকর্ডিংস গুলো পরপর আপনি দেখুন 8-10 বার, তারপর ব্যাপারটা মাথার মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু নিজেকে খাটতে হবে, একটু ওয়েবসাইট ঘুরুন, প্রশ্ন আসছে সেগুলো একটু চেক করুন। এছাড়া গ্রুপে যখন আপনি লিখবেন প্রশ্ন, তার নিশ্চয়ই দেখবো। আচ্ছা, আমরা এটা লিখছিলাম।
তাহলে হচ্ছে যদি আমরা বলি গ্রোথ, ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ কত, তখন আমরা পার্সেন্টেজে হিসাব করি, যেটা কিনা রিয়েল। যদি আমরা বলি ইন্ডিয়ান ইকোনমির সাইজ কত, জিডিপি, তখন সেটা আমরা নমিনাল হিসাব করি। এই কথাটা দুবার লিখলাম, ভুল না হয়। একটা আপনাদের মধ্যে তো অনেকে চাকরি করেন, তো আমরা দুটো দেখি, 2018-19, 2019-20, 2020-21। তাহলে যখন আমি ধরে নিচ্ছি একজনের মাইনে সেই বছর ছিল 80,000 টাকা, তারপর সেটা হচ্ছে 1 লক্ষ টাকা, তারপরে হচ্ছে 1,20,000 টাকা। তো এই যে আপনার মাইনেটা বেড়েছে, তা আপনি কি বলবেন? যে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনার মাইনে কত, আপনার জিডিপি কত, তা আপনি কি বলবেন? 1,20,000 বলবেন? বর্তমান দিনে না না না, এটা নমিনাল, 1,20,000 না, আমাকে হিসাব করতে হবে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে। আপনি কি ওরকম করেন, নাকি আপনি আপনার কারেন্ট স্যালারিটা বলেন? কোনটা বলেন? হোয়াট ইজ ইউর ইনকাম? তখন আপনি কি বলেন? কারেন্ট স্যালারি বলেন কি হিসাব করে বলেন? না না, ওই তো ওই বছর এত কম ছিল, এখন ইনফ্লেশন বেড়ে গেছে, তেলের দাম এই ছিল, সোনার দাম এই ছিল, সেই হিসাবে আমার মাইনে অ্যাডজাস্ট করলে এখন 1,20,000 না, এখন সেটা 98,000 দাঁড়াচ্ছে। আপনি কি বলেন? 98,000 বলেন কি সবসময় 1,20,000 কারেন্ট বলেন? স্যালারি বলা হয়। সবসময় কারেন্ট স্যালারি বলা হয়। তো জিডিপিও সেই, যখনই আপনাকে জিজ্ঞেস করছে জিডিপি কত, সেম নমিনাল, যেটা কারেন্ট ইয়ারে চলছে। কিন্তু যদি বলে গ্রোথ কত হয়েছে, তখন আপনি বলবেন 1 লক্ষ থেকে 1,20,000 হয়েছে, তার মানে 20%। এটাও তো নমিনাল টার্মে হলো। এক্স্যাক্টলি সেরকম ভাবে 80,000 থেকে 1 লাখে যখন আপনি যাবেন, 80,000-এর কত পার্সেন্ট 1 লাখ, মানে ডেফিনেটলি 25%। তাহলে দেখুন এটা 25%, এটা 20%, পরের বছর আরো পার্সেন্টেজ, দেখুন পার্সেন্টেজ আস্তে আস্তে কমছে। পার্সেন্টেজ কমতে পারে কিন্তু রিয়েল টার্মে ইনকাম বাড়ে। এইভাবে জিনিসটা বুঝতে হবে, মাইনে দিয়ে জিনিসটাকে বুঝুন। সবসময় কারেন্ট, মানে যখনই আমরা জিডিপি বলবো, আমরা বলবো নমিনাল টার্মে, যে আমার এই বছর 1 লক্ষ টাকা ইনকাম মাসে আর কি, বা 1 বছর, যাই হোক। আশা করছি কিছুটা ক্লিয়ার হলো। হলো কি হলো না, মানে কারোর কি কোনো ডাউট আছে এই বিষয়ে? না স্যার, ক্লিয়ার হয়ে গেছে। না স্যার। ঠিক আছে। সবসময় আমরা মানে এই স্যালারি এক্সাম্পলটা না দিলে জিনিসটা ক্লিয়ার হতো না আর কি, মানে যতটা এখন হচ্ছে, যে সবাই মাইনেটা কিন্তু কারেন্ট বা প্রেজেন্ট ইয়ারেরই বলে। তারপরে আমরা এগোই আরো, এক্সাম্পলটা এখানে থাক। এবার একটা কোশ্চেন আমরা বলি, জিডিপি at constant prices। কনস্ট্যান্ট প্রাইস মানে কি বলতে চাইছি আমি? প্রিভিয়াস ইয়ার GDP প্রাইস। হ্যাঁ স্যার, আরেকবার বলবেন? দামটা সেম আছে আর কি। দামটা সেম আছে, হ্যাঁ, ভিত্তি বছরের যেটা। ঠিক আছে। কনস্ট্যান্ট প্রাইসেস হ্যাজ consistently increased in last 10 years। তাহলে এটা কি ট্রু, ফলস, can't be measured, নাকি none of above? চলুন বলুন, ভাবনা চিন্তা করুন, 2 মিনিট সময় আছে। স্যার এটা ক্যান নট বি মেজার হবে মনে হয় আমার। আচ্ছা, স্যার এটা এখানে ট্রু আমাদের, হবে। আচ্ছা রিয়া ম্যাডাম তাই তো এটা? স্যার এটা স্যার ট্রু হবে স্যার, ট্রু। আচ্ছা সৈকত, তারপরে? না স্যার, স্যার এটা ট্রু হবে, ফলস হবে, দুটোই হবে। ট্রু হবে। ট্রু হবে। আচ্ছা, তো মোটামুটি ভোট বেশি পড়েছে হচ্ছে ট্রু এর ক্ষেত্রে। এবার ট্রু ফলস দুটো কেন হবে আমরা আগে ব্যাখ্যাটা ওনা থেকে শুনি, কি বলছেন স্যার দেখি আগে।
হ্যাঁ স্যার, ধরুন কোনো একটা দেশে সবসময় যুদ্ধ চলছে, দু হাজার হুম। 2010 পর্যন্ত ভালো ছিল, এবার 2011 পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধ। তো পরপর প্রতি বছর পড়েই যাচ্ছে জিডিপি, এটা একটা হতে পারে। আর কোনো একটা দেশ ধরুন 2010-এর পর থেকে ঘুরে দাঁড়িয়েছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ধরুন ওদের বস্ত্র শিল্পের জন্য ঘুরে দাঁড়িয়েছে, হু করে বেড়েই চলেছে। এই জিনিসটা এই জন্যই বললাম স্যার। না না, যুদ্ধ হোক বা যাই হোক, গৃহযুদ্ধ মানে সে তো দেখুন অল ওভার ওয়ার্ল্ডে যখন যুদ্ধ ছিল তখন তো মন্দা চলছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ হয়নি। হ্যাঁ, আপনি স্যার আমার নর্মাল কান্ট্রি মেজার, যদি প্রোডাকশন প্রাইসটা না বলে আমাকে এখানে, যে মানে প্রোডাকশন রেটটা যদি না বলে যে প্রোডাকশন রেটটা বেড়েছে না কমেছে, সেক্ষেত্রে তো আমরা জিডিপিটা বুঝতে পারবো না যে ওটা কনস্ট্যান্ট প্রাইসে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। তো প্রোডাকশন রেটটা আমার দরকার। এই তো বলে দিয়েছি তো, জিডিপি at constant prices consistently increased in the last 10 years. আচ্ছা, জিডিপি at constant prices মানে ওই 3 টাকা পিস ডিমই রয়েছে, প্রোডাকশন লাস্ট 10 বছরে কি হবে, বাড়বে কি কমবে, এটাই জিজ্ঞেস করেছে। আর এটা সবসময় ট্রুই হয়। স্যার ইউপিএসসি তে স্যার, কারণ প্রতি বছরই তো জিনিসের দামটা বাড়ে, মানে আগে ডিমের দাম ছিল 5 টাকা, এখন 5.5 টাকা, 6 টাকা, আস্তে আস্তে বাড়বে। না না, কনস্ট্যান্ট প্রাইসেস মানে ডিমের দাম বাড়বে না, ডিমের দাম স্টিলই থাকবে। কনস্ট্যান্ট প্রাইস কথাটার মানে হচ্ছে ডিমের দাম বাড়েনি। কনসিস্টেন্টলি ইনক্রিজ ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, এরকম একটা স্টেটমেন্ট ইউপিএসসি প্রিলিমিনারিতে দিয়ে দেবে, এই ধরনের স্টেটমেন্ট গুলো দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞেস করে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস বলে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে তারপর জিজ্ঞেস করে ট্রু আর ফলস। এইবার ওইখানে গিয়ে আপনার মাথায় প্রশ্ন আসবে, এখন 10 বছরের জিডিপি কি কারোর পক্ষে জানা সম্ভব? এক্স্যাক্টলি এটা 10 বছরের জিডিপি জানার উপরে প্রশ্নের উত্তর নির্ভর করছে না, এক্স্যাক্টলি নির্ভর করছে আপনি কি অতটা বুঝেছেন জিডিপি, জিএনপি আর তাদের ইন্টার রিলেশনশিপসটা, তবে গিয়ে জিনিসটা ক্লিয়ার হবে, নাহলে এরকম ভাবে আসবে না। এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। আমি আশা করছি আপনি বোঝেননি, আমরা এটাকে আরো একবার সন্ধ্যেবেলায় বোঝাবো। এই এখন এখন কেন দ্বিতীয়বার বোঝাচ্ছি না, এখন স্যার, জিনিসটাকে নিয়ে আপনি না একটু ভালো করে চিন্তা বলে করুন। দেন, বলুন স্যার। আর একবার স্যার ভালো করে বলে বুঝিয়ে দেন এটা। এইটা আপনি আজকে সারাদিন বসে চিন্তা করুন, সন্ধ্যেবেলা তো সেম জিনিস আমি আপনাকে বলে দেবো। কেন সন্ধ্যেবেলা স্যার? দেখুন আমি এখনই বলতে পারি, কিন্তু আমি চাইছি যে আপনি একটু ইন্টারনেটটা ঘাঁটুন। আমি যেটা বললাম তার ফরে কি যুক্তি আছে, তার এগেনস্টে কি যুক্তি আছে, জিনিসগুলো একটু আসুক, একটু মাথাটা চিন্তা হোক। কারণ দেখুন আমি যে জিনিসটা বললাম সেম জিনিসই আর একবার বলবো, তখন আপনার যে জিনিসটা কনফিউশন আছে তার উপরে সেম জিনিস যখন আর একবার চাপানো হবে, কনফিউশন ক্লিয়ার হবে না, আপনি হয়তো সবার সামনে বলতে পারছেন না, বা বাকিরা ভাবছে সবাই কি ভাবছে আমি বুঝতে পারিনি কিন্তু বাকিটা ঠিক বুঝতে পেরেছে, সেই জন্য সে চুপ থাকছে। দেখুন আমি সন্ধ্যেবেলা একবার বলে দেবো যে প্রবলেমটা কি আছে, কি সমস্যা হচ্ছে, এই জায়গাটা কেন অসুবিধা হচ্ছে, এটা আমি সন্ধ্যেবেলায় বলবো, আজকেই সন্ধ্যেবেলা বলবো। বা যদি আপনি নিজেরা একটু সার্চ করে দেখতে পারেন, বা আপনার কিছু কাউন্টার আর্গুমেন্টও আমি আশা করি আপনারা কিছু না কিছু বানাতেই পারবেন, তখন আমরা দেখবো বিভিন্ন ওয়েবসাইটে জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইসেস হ্যাজ কনসিস্টেন্টলি ইনক্রিজ ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। মানে কনস্ট্যান্ট প্রাইসে আমাদের ভারতীয় জিডিপি আস্তে আস্তে ক্রমাগত বেড়েছে। তো এটার এক্সাম্পল হচ্ছে দেখুন আমাদের জিডিপি বেস ইয়ার কত, 2011-12, এটা সবাই জানে আশা করি, 14-15 এখনো হয়নি। তাহলে কনস্ট্যান্ট প্রাইস মানে 2011-12 জিডিপিতেই আমরা হিসাব করছি, হ্যাঁ কি না? 2011-12তে যদি ডিম 3 টাকা ছিল, EGG, হ্যাঁ, এগ ছিল 3 টাকা পিস। তাহলে দেখুন আপনি 2011-12 পর থেকে 12-13, 13-14, 14-15 কোন বছর শুনেছেন বা রিপোর্ট দেখেছেন যে গত বছরের থেকে এই বছরের জিডিপি আমাদের কম হয়েছে? কোনো বছর প্রোডাকশন কম হয়নি। এটা হচ্ছে একটা কনসেপ্ট ভিত্তিতে, আপনাকে এটা সব মুখস্থ রাখার দরকার নেই, এটা মুখস্থ রাখার কোনো কনসেপ্টই নেই। কারণ কি আমাদের এবার যুদ্ধও হয়নি, কথাটা ঠিকই বলেছে, যদি যুদ্ধ হতো বা কিছু হতো তাহলে তো মন্দা দেখা দিতই, আমি অস্বীকার করছি না। মন্দা দেখা দিয়েছিল 2008-9, 2008-9 ভারতের ইন্ডিয়ান জিডিপি দারুণ পজিশনে ছিল, 38% ছিল ক্যাপিটাল গুডস ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল গুডস ইনভেস্টমেন্ট, এটা খুব ভালো পজিশনে ছিল। তারপর মন্দা হয়ে 2011-12 থেকে আমরা আবার সামলে গেলাম। 2011-12 থেকে এই 2021 অবধি কনস্ট্যান্ট প্রাইসেও যদি আমরা ধরি, দেখুন নমিনাল প্রাইসে তো ডেফিনেটলি বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কনস্ট্যান্ট প্রাইসেও ধরেন প্রত্যেক বছর আমাদের উৎপাদন বেড়েছে, আমাদের উৎপাদন কোনো বছর কমেনি। কেন কি এরকম কোনো রিপোর্ট আমার মনে পড়ে না। ওই সেন্সে আপনি ব্যাপারটাকে দেখুন, ডিমের দাম 3 টাকাই আছে, ডিমের দাম 3 থেকে 5, 5 থেকে 7 হয়নি। 3 থেকে 5, 5 থেকে 7 হলে তো এই বিষয়ে দ্বিতীয় কোনো কথাই নেই।
ডিমের দাম 3 থেকে 5, 5 থেকে 7 মানে কি ওটা প্রত্যেক বছরের দাম দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে তো জিডিপি বেড়ে একদম যাতা হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা কনস্ট্যান্ট প্রাইসে হিসাব করে যদি দেখি তাহলেও 10 বছরের জিডিপি বেড়েছে, কোনো সময় কমেনি। মানে অ্যাটলিস্ট আমাদের যা হিসাব ছিল তখন ভালো ছিল। হ্যাঁ, কিন্তু এই যে 2020-তে করোনা দেখা দিল, তখন কিন্তু উৎপাদন কমেছে। কেন কি 2017-18-তে, মানে 10 বছর বললে তো 20-21 হয়ে যাচ্ছে, 2017-18 থেকে জিডিপি ছিল 1,68,000 কোটি টাকা, সেইটা একটু কমেছে 2019-20-তে। তাহলে আমরা 10 বছর বলতে পারছি না, আমরা কি বলবো, আমরা 8 বছর বলবো। হ্যাঁ, এই স্টেটমেন্টটা ভুল হলো, কেন কি ওর থেকে একটু কম হয়েছে, বুঝছেন তো? আমরা 8 বছর বলবো। কেন উদাহরণটা দিলাম, যাতে আপনার মাথায় এই জিনিসটা থাকে যে যেহেতু করোনা কালে জিডিপিটা কম হয়েছে। যদি আমরা একটু ইন্টারনেটে তো কানেক্টেড রয়েছি সবাই, যদি আমরা দেখে দিই ইন্ডিয়ান জিডিপি লিখে, ইন্ডিয়ান জিডিপি 2017-18, উম, 7.6, এটার এক্স্যাক্টলি টার্মটাই পাচ্ছি না, ইন রুপিস দিয়ে লিখলে কাজে দেবে। আচ্ছা 2017, হ্যাঁ, ইন্ডিয়ান রুপিস 17-তে 1,29,000, 29 লাখ কোটি টাকা। আমি যখনই হিসাব করি তখন এই সঠিক হিসাবগুলো পাই না। 17-18-তে আমার বেশ মনে আছে 1,68,000 কোটি টাকা হয়েছিল, আমি এটা দেখেছিলাম কোনো একটা জায়গায়। তো যাই হোক, আর যদি আমরা এটা 2000 ধরুন 20-21 ধরি, তো 2020-21-এ তো 1,35,000 কোটি টাকা ছিলই, সেটা তো আমরা দেখেইছি। এখানে আবার কোনো রুপিস দিয়ে আসছে না। এসব এখানে এইসব কিসব দিচ্ছে, যাই হোক, কাজের সময় অনেক সময় আমরা পাই না, মানে সঠিকটা পাই না। তো কিছুটা কম হয়েছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়, সেম নেই। কেন কি এটা আপনি আপনার কমন কনসেপ্টেও জানেন যে 2020-21 সালে যথেষ্ট পরিমাণে ইন্ডাস্ট্রি বা এগুলো সব নেগেটিভ গ্রোথ হয়েছে, মানে ওদের উৎপাদন কম হয়েছে। তো ওদের উৎপাদন যদি কম হয় তাহলে উৎপাদনটা কমেছে আর কি। হ্যাঁ, জিডিপিও কমেছে, উৎপাদনটা কমেছে, তো জিডিপিও কমেছে। এই ইন্টারনেটে হিসাবটা আমি ঠিক আপনাদের যখন সার্চ করছি তখন সঠিক জিনিসগুলো আসছে না, হয়তো কিছু টার্মে আমার ভুল হচ্ছে। আদারওয়াইজ এটা আপনি কনসেপ্টে বোঝেন, ঠিক আছে? এইভাবে জিনিসটা হিসাব করতে হবে। জিডিপি আমাদের প্রত্যেক বছরই বাড়ছে, 10 বছর আপনার মনে থাক বা না থাক, খালি 2020-21টা বাদ দিয়ে, ঠিক আছে? সুতরাং এইরকম কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেনের জন্য আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে যে কেসটা কি চলছে। একটু ভজঘট হলো, কিন্তু আশা করি আমি আপনাকে কনসেপ্টটা বোঝাতে পেরেছি যে প্রত্যেক বছর আমাদের জিডিপি বেড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ কি জিডিপি আমাদের কমের মতন সিচুয়েশন হয়নি। একমাত্র 2020 সালে করোনার ফলে আমরা যখন পুরো দেশ লকডাউন হয়ে গেল, তারপর শিল্প বা এইগুলো আস্তে আস্তে শুরু হচ্ছিল, কি আবার লকডাউন হয়ে গেল। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের ব্যারাকপুরে লোকজন কিছু মানছে না, বিশেষ করে যারা বাজারে বসে সবজি বিক্রি করছে তারা তো মুখোশ পড়ছেই না। আমরা মুখোশ পরে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি। তো মিউনিসিপ্যালিটি হিসাব বলেছে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যে সমস্ত বাজার রয়েছে সব 7 দিন বন্ধ, মানে সবজি বাজার, মাছ বাজার, এই ওই তাই সব বাজার বন্ধ, কোনো রকম, মানে যেহেতু জনগণ মানছে না তো কি করবে। তো এই যে ধরনের জিডি, এবার ধরুন বাজারে যে পরিমাণ মাল, ধরুন 3,000 টাকার সবজি কিনে নিয়ে এসে 5,000 টাকায় বিক্রি হতো, সবজি ভাই বোন মায়েরা যারা করতো আর কি, তো সেইটা তাহলে তাদের ইনকাম হবে না। তার মানে এই যে ধরুন তারা পার ডে 2,000 টাকা করে ইনকাম করছে বা 1,000 টাকা ইনকাম করছে, কোনোদিন আসছে না, এই সব মিলিয়ে তো একটা তাদের বড় হিসাব আছে, মাস গেলে 35-40 হাজার টাকা তো তারা পাচ্ছে সবজি বিক্রি করে, বা 30,000 টাকা পাচ্ছে। এবার কি হবে, তাদের ইনকামটা 7 দিনের জন্য তাহলে কমে যাবে, তাহলে 30 থেকে 7 দিনের যদি ইনকাম কমে যায়, তার মানে 7,000-8,000 টাকা কমে যাবে, তার মানে অটোমেটিক্যালি জিডিপি কম হয়ে যাচ্ছে। তাহলে 2020-21-এ আমরা বলতে পারি জিডিপি বিগত দিনের বা বছরের তুলনায় কম হবে। এটা হচ্ছে কনসেপ্ট। এটা কি বোঝা গেল সবাই? তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারবেন। হ্যাঁ না কেউ কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কনসেপ্টটা বুঝতে পেরেছি, ক্লিয়ার হওয়া বুঝতে চাই পেরেছি। কিন্তু। কিন্তু স্যার বোঝা গেছে, বোঝা গেছে। কিন্তু স্যার এইগুলো তো আপনার মানে মানে আপনার আনরেজিস্টার্ড জিডিপি তো, মানে যেগুলো আপনি বললেন সবজির এক্সাম্পল গুলো, সেগুলো তো স্যার এগুলো না না, আনরেজিস্টার্ড। রেজিস্টার্ডও তাই, আচ্ছা, কেন কি ফ্যাক্টরিতেও তো উৎপাদন হয়নি।
ফ্যাক্টরিটা তো বন্ধ করোনা কারণে। লকডাউন যখন 2.5 মাসের জন্য চললো গত বছরে, তখন কিভাবে উৎপাদন হয়েছিল? হয়েছিল কি? হয়নি। ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু, অফিস আদালত সব বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছিল। এবার একটা দুটো জায়গা হয়তো কিছু চাকরি চলেছে, কিছু হেলথ সেক্টরে কাজ চলেছে, এরকম কিছু হয়ে থাকবে, কিন্তু আদারওয়াইজ সব বন্ধ। ঠিক আছে, এবার আমরা এগোই। দেখুন, কারণ মনে আছে 2011 সালে যখন আমরা ক্যালকুলেট করেছিলাম, কি ক্যালকুলেট করেছিলাম? জনগণনা, পপুলেশন গ্রোথ কত ছিল? 17% সম্ভবত স্যার। 17.5 টু বি এক্সাক্ট। তো এটা কত? 10 বছরে 17% করে বেড়েছিল। তাহলে পার ইয়ার কত করে বেড়েছিল? 1.75, তাই তো? পার ইয়ার, পার ইয়ার এত পার্সেন্ট গ্রোথ রেট। পপুলেশন গ্রোথ রেট, পপুলেশন, এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছে? যে 2011 সালে বলেছিল যে 2001-এর তুলনায় 2011-তে যখন আমরা সেন্সাস করেছিলাম, তখন জনসংখ্যা বেড়েছে 2011 সালের তুলনায় 17.5। তাহলে 10 বছরে 17.5 বেড়েছে। তার 10 বছরকে যদি আমরা 17.5-কে 10 দিয়ে ভাগ করি, তাহলে পার ইয়ার 1.7। মানে আপনি ধরতে পারেন প্রত্যেক বছর একটা মানুষের উপরে বা 100টা মানুষের উপরে 2 জন করে বেড়েছে। আর যদি আপনি 2001 থেকে 2011 পর্যন্ত এই হিসাবে জিডিপি দেখেন, প্রত্যেক বছরই অন অ্যান অ্যাভারেজ জিডিপি 7%, 8%, একবার তো 10%ও বেড়ে গেছিল ডক্টর মনমোহন সিং এর টাইমে। তারপর আবার কোনো বার 6.5%। মানে মোট কথা আমি বলতে চাইছি যে জিডিপি বাড়াটা এটা কনস্ট্যান্ট নয়, এটা কোনো বছর 6, কোনো বছর 8, কোনো বছর 10 বাড়ছে। এইবার দেখুন, আমরা যদি এটা এরকম সিচুয়েশন, দেখুন আমরা অর্থনীতিতে না সিচুয়েশন হিসাব করছি, উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু ধরে নেওয়ার কারণ নেই। সিচুয়েশনটা হচ্ছে, আমি ধরে নিই এভরি ইয়ার জিডিপি বাড়ছে, এক্সাম্পল, হ্যাঁ লিখে দিন, হলে পরে বুঝতে অসুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে এভরি ইয়ার জিডিপি বাড়ছে হচ্ছে 7%, আর সেরকম ভাবে এভরি ইয়ার পপুলেশন বাড়ছে 7%। জাস্ট এটা এক্সাম্পলের জন্য বলছি, এরকম বাড়ছে না আমাদের দেশে। তাহলে পার ক্যাপিটা ইনকাম, আচ্ছা পার ক্যাপিটা ইনকাম কনসেপ্টটা এখনো বলা হয়নি না, ঠিক আছে বলে দেবো। পার ক্যাপিটা ইনকাম মানে কি? আমরা আগের দিন ক্লাসে বলছিলাম টোটাল আর্নিং বাই টোটাল পপুলেশন। ইজ ইকুয়াল টু পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে কি? দেশের মোট আয় কে মোট জনগণ দিয়ে ভাগ করলে যেটা হবে, তাহলে মাথা পিছু জাতীয় আয় যেটাকে বলা হয়, মাথা পিছু। তাহলে এবার আপনি আমাকে বলুন পার ক্যাপিটা ইনকাম বাড়ছে কত করে? যদি আমরা ধরে নিই যে জিডিপিও 7% বাড়ছে, পপুলেশনও 7% করে বাড়ছে, তাহলে আমাদের মাথা পিছু জাতীয় আয় কত করে বাড়ছে? স্যার একই থাকবে। একই থাকবে মানে কি? আমি জিজ্ঞেস করছি যে মাথা পিছু জাতীয় আয় বাড়ছে কত? বাড়বে না স্যার, কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, তারপরে আর কেউ? ধরে নিই আমি হয়তো আগের বছর ছিল 1,20,000 টাকা বা $1,20,000 জাতীয় আয় ছিল মাথা পিছু। 1,20,000 বেশি বললাম, $5,000, অনেক বেশি বলে ফেলেছি, $5,000। এটা তো বোঝা যাচ্ছে না, কারণ স্যার জিডিপি আর পপুলেশন তো আপনার সংখ্যাটা তো এক না। পপুলেশন বেড়েছে মানে স্যার
যদি 100 কোটি জনগণ হয় সেই উপরে 7% বেড়েছে, তাই তো? হুম। আর আর আপনার জিডিপি যা ছিল তাটাও 7% জিডিপি বেড়েছে। 200 লাখ কোটি হয়, তার মধ্যে 7% মানে বেড়েছে, মানে ধরেন মানে 214 কোটি টাকা, মানে 214 লাখ কোটি টাকা। এবারে তার মধ্যে ভাগ করলে বোঝা যাবে স্যার বেড়েছে না, মানে মাথা পিছু আয় বেড়েছে না কমেছে। যখন পপুলেশন আর জিডিপি একই রেটে বাড়ে তাহলে পার ক্যাপিটা ইনকাম বাড়বে না, জিরো। পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ হচ্ছে জিরো। কেন কি জিডিপি বাড়ছে ঠিকই, কিন্তু জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে তখন পার ক্যাপিটা অ্যালটমেন্ট তো বাড়ছে না, জিরো হয়ে যাচ্ছে সেটা। মানে যা ইনকাম ছিল 5,000, পরের বছরও $5,000 থাকবে, বাড়বে না। আচ্ছা, ঠিক আছে স্যার। কিন্তু যখন জিডিপি আমরা বলছি কি 6% বেড়েছে, ফর এক্সাম্পল, সবই কিন্তু এক্সাম্পল দিচ্ছি, হাইপোথেটিক্যাল এগুলো, আর পপুলেশন বেড়েছে আমরা দেখছিলাম 1.75 বা 2, তার মানে কি জিডিপি 6% বাড়ছে আর জনগণ 2% বাড়ছে, তাহলে সেই 6%টা যদি টোটাল আগেও যেরকম মানে 2%-এর মধ্যে অ্যাড হয়ে যায় তখন পার ক্যাপিটা ইনকাম বাড়বে। যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ে তার মানে কি হবে, যখন আপনি বছরে 10 লাখ ইনকাম করছেন, এবার যখনই পার ক্যাপিটা ইনকাম বাড়বে তার মানে আপনার আর্নিং বাড়ছে বলে আমরা ধরে নিচ্ছি, তার মানে পার ক্যাপিটা ইনকাম বাড়বে তখন 10 লাখের জায়গায় সেটা 12 লাখ হবে, অর্থাৎ আপনার জাতীয় স্যার আপনার আয় বাড়ছে। বলুন স্যার। স্যার আমি আমাদের স্ট্যাটিস্টিক্স এটা রয়েছে, একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাবো এই জিনিসটাকে। নিশ্চয় 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 নিশ্চয়। হ্যাঁ স্যার, ধরুন পরে উদাহরণস্বরূপ যে দেশের হুম জিডিপি হচ্ছে 200 টাকা, হুম প্রথমে আর কি সব নর্মাল রয়েছে, আর দেশের জনগণ হচ্ছে 100 জন, তাহলে স্যার হুম মাথা পিছু ইনকাম কত হলো, 200/100 মানে 2 টাকা করে। ঠিক ঠিক আছে। ঠিক ঠিক। এরপরে হুম যেটা আপনি বলছেন যে জিডিপি বাড়লো 7%, হলো কত, 200, হুম 207 মানে হলো 214 টাকা, একদম। 214 টাকা। আর হুম পপুলেশন 7% বাড়লো, হলো 107 জন, 107। এবার ঠিক আছে, 214 কে 107 দিয়ে ভাগ করুন, দেখবেন 2 টাকাই আসবে, পরে 2 যেটা ছিল টাকাই আছে। বাড়বে না। এবার পরে যেটা এক্সামটা বললেন যে ওইটা 6% বাড়ছে আর এটা হুম 2% বাড়ছে, মানে ওই হুম ধরুন ওই উদাহরণটাই 200 টাকার 100 জন হচ্ছে দেশের জনগণ, মানে 2 টাকা ছিল। এবার হুম জিডিপি বাড়লো 6% করে, হলো কত টাকা, 212 টাকা। আর হুম পপুলেশন বাড়লো 2%, মানে মানে হলো 102 জন। এবার 102 হুম, কে ভাগ করে 2 পয়েন্ট সামথিং আসবে, ফলে দেশের মাথাপিছু ইনকাম সেটা একটু বাড়বে, এটাই। ঠিক। এইটাই হচ্ছে এক্সাম্পল, 2 পয়েন্ট সামথিং আসবে। এইটাই হচ্ছে মূলত জিডিপি এর ক্ষেত্রে, মানে পার ক্যাপিটা ইনকামের পার্সেন্টেজ বাড়ার ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পার ক্যাপিটা ইনকাম $5,000 হলেও আপনার বা আমার $5,000 নয়। আমরা যদি আমাদের জিডিপি থেকে কয়েকটি পরিবার, টু বি এক্সাক্ট কত 500 না কত পরিবার এরকম আছে, হয় 500 পরিবার বা হয়তো টোটাল 100 পরিবারের 500 সদস্য এরকম আছে, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা বলছি, কাকুর পরিবার, দাদুর পরিবার যারা আছে সব বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের ইনকাম কিন্তু $1,000ও দাঁড়াবে না। মানে আমরা টোটাল জনগণ মিলে যত টাকা ইনকাম করি, তারা ওই শিল্পপতিরা কয়েকজন মিলে তার লক্ষ গুণ বেশি ইনকাম করে। এইভাবে হিসাবটা হয়। তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন এ কান্ট্রি ডিপেন্ডস আপন পার ক্যাপিটা ইনক্রিজ অফ পার্সেন্টেজ। তার মানে কি, এবার লাইনটা লিখে দিই নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং in a country depends কিসের উপরে, পার ক্যাপিটা ইনক্রিজ। ঠিক আছে। এবার জিডিপিও 10% ইনক্রিজ করছে, পপুলেশনও 10% ইনক্রিজ করছে, তাহলে জনগণের পার ক্যাপিটা ইনকাম সেম থাকবে, ইনক্রিজ হবে জিরো, তাহলে সেক্ষেত্রে লিভিং স্ট্যান্ডার্ডের উন্নতি হবে না। অর্থাৎ আপনাকে এটা বলার তাৎপর্য এই যে আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করি আমরা গরিবই থেকে যাব, এর কোনো দ্বিতীয় উপায় নেই।
আসলে এটা নিয়ে বিল পাস করা দরকার হয়তো। চেষ্টা তো করেছিল ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধীও চেষ্টা করেছিল তো ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিল শুনেছিলাম অনেকদিন আগে, হ্যাঁ, একটু বেশি নিয়ে সঞ্জয় যাবে। গান্ধী যখন ছিলেন তখন তিনি জোর করে সেই অফিসারদের, মানে জোর বলবো না, এটা অভিযোগ করে জনগণ, অনেকে অভিযোগ করে, সত্যি মিথ্যা আমি জানি না, কারণ সেই সময় নিউজ পেপারও আমার কাছে নেই আর আমি নিজেও ছিলাম না। তো অভিযোগ করা হয় যে মানে অফিসারদের বলা হতো রোজ 10 জন করে ধরে নিয়ে আসো, দিয়ে তাদের ভেসেক্টমি করা হবে যাতে তারা পুরুষরা ফাদার হতে না পারে, বাকি এমনি সব নর্মাল জীবনযাপনই করবে, কোনো প্রবলেম হবে না কোনো জায়গাতে। তো মানুষকে বুঝিয়ে পড়া এটা বড় মুশকিল। জাস্ট লাইক চায়না, চায়না যেরকম করছে। চায়নায় জেল খাটিয়ে দেবে, চায়নায় ওসব কিছু করবে না, চায়না সরাসরি বলেই দিয়েছে, এখন চায়না 3টে বাচ্চার পারমিশন দিয়েছে, এখন আপনারা যদি না জানেন, 3টে করে বাচ্চা স্যার নিতে পারবে। এখন চায়না পারমিশন দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ওদের টোটাল 35 to 40% হচ্ছে এজড পপুলেশন। এবার ভবিষ্যতে ওদের আর্মিতে, তারপরে ওদের ফ্যাক্টরিতে কাজ করবার জন্য পাওয়া যাচ্ছে না লোক, তো সেই জন্য চীন এখন 3টে বাচ্চার পারমিশন দিয়েছে। আর যেহেতু ওরা একটা বাচ্চার পারমিশন ছিল সেই 88 থেকে করা উচিত। 2005 অব্দি, তখন চীনে সবাই মেল বেবি নিয়েছে, ফিমেল বেবি নেয়নি। এখন কেসটা কি হয়ে গেছে, এখন একটা মেয়েকে পাওয়ার জন্য ছেলেরা গিয়ে পণ দিচ্ছে মেয়ের বাপকে। আমাদের ভারতবর্ষ খুব বেশি দেরি নেই, হলো বলে খুব বেশি দেরি নেই। শুনেছিলাম পাকিস্তান থেকে নাকি মেয়ে নিচ্ছে চায়না, নিউজে এসেছিল। হতেই পারে, হতেই পারে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব, কটা বাজে, ঠিক আছে হয়ে যাবে, ভ্যালু অ্যাডিশন মেথডে জিডিপি যখন ক্যালকুলেট করা, জিডিপি ক্যালকুলেট করা হয় 3টে মেথডে, আমরা আগের দিন আলোচনা করছিলাম। 3টে মেথড কি কি কেউ বলতে পারে, কারো মনে আছে? আগের দিন পড়িয়েছিলাম সেটা কারো? ইনকাম, এক্সপেন্ডিচার, ভ্যালু অ্যাডিশন। ভ্যালু অ্যাডিশন, আয় ব্যয় আর মূল্য সংযোজন। মূল্য সংযোজন। তো ধরুন আমরা একটা, এই উদাহরণটা আমরা নিচ্ছি কোন স্যারের বই যেন ওটা, জয়দেব সরকেল স্যারের বই থেকে। চাষি, তারপরে হচ্ছে ময়দার মালিক, ময়দার কল, আর এটা হচ্ছে বেকারি। এটা সবাই মোটামুটি রিলেট করতে পারে। তো চাষি একদম স্ক্র্যাচ থেকে শুরু করছে, এক্সাম্পলটা আগের দিন আমরা দিয়েছিলাম, স্ক্র্যাচ থেকে শুরু করেছে মানে সে কোনো ইনপুট ইউজ করেনি এরকম ধরে নিচ্ছি, কারণ কি যদি না ধরি তাহলে জিনিসটাতে আসতে পারছি না। এই জন্য চাষি কি কোনো ইনপুট ছাড়া চাষ করতে পারে? তাকে বীজ লাগে, শস্য লাগে, জলসেচ লাগে, ধান মানে কি বলে যে সার লাগে, আমি জানি, কিন্তু আমি ধরে নিচ্ছি সে 100 টাকার গম উৎপাদন করেছে, তাহলে সে ভ্যালু অ্যাড করেছে কত? আগের দিন উদাহরণটা দিয়েছিলাম, ভ্যালু অ্যাডিশন কত করেছে? 100 টাকা। 100 টাকা। এবার ময়দার কল মালিক কি করেছে? 100 টাকার গম কিনে সেটাকে ভাঙিয়ে টাঙিয়ে সে 500 টাকার ময়দা বিক্রি করেছে, তাহলে এই লোকটা ভ্যালু এডিশন কত করেছে? ভ্যালু এডিশন 400 টাকা। 400 টাকা। ইনপুট লেগেছে 100 টাকা, তবে গিয়ে 400 টাকার ভ্যালু এডিশন করেছে, কারণ কি তাকে তো ইনপুট 100 টাকা লেগেছে, সেই ইনপুটটা তো তাকে বাদ দিতে হবে। 100 টাকার মাল 500 টাকায় বেচেছে, 400 টাকা তার ভ্যালু এডিশন, আর 100 টাকা যেহেতু তার ইনপুটে কস্ট গিয়েছে সেজন্য বাদ। আবার বেকারি কি করেছে? 500 টাকার ময়দা কিনে সে সেটাকে 1000 টাকার কেক, পাউরুটি, বিস্কুট বানিয়ে বিক্রি করেছে, তাহলে এর ভ্যালু এডিশন কত? সিম্পল, 1000 টাকার মাল বিক্রি করেছে আর 500 টাকা ইনপুট, তাহলে তার ভ্যালু এডিশন হচ্ছে 500 টাকা। তাহলে এবার এই সবার 500 টাকা। এবার এই 3টে পার্টি মানে কি, প্রডিউসার, তারপরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার, কেন কি বাকি দুজন তো সার্ভিস প্রোভাইড করছে। চাষি, ময়দার কল, তার মানে হচ্ছে প্রডিউস প্লাস সার্ভিস, এই মিলে টোটাল ভ্যালু এডিশন হয়েছে কত? 100 প্লাস 400 প্লাস 500, তাহলে 1000 হচ্ছে আমাদের জিডিপি বা আউটপুট, এটা আমরা জানি।
এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ ইনক্রিজ, এইটা বুঝতে হবে। এই 500 টাকা কিনে 500 টাকা লাভ করেছে, তাহলে সার্ভিস সেক্টর কত পার্সেন্ট বেড়েছে? 100 টাকার কিনে 400 টাকা বেড়েছে, টোটাল 500 টাকায় হয়েছে, এটা 100 টাকা কিনে 400 টাকা বাড়ে, তাহলে এর পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে? এইভাবে আমরা হিসাব করি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ করেছে, আইআইপি মানে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এটা কত গ্রো করেছে 3 মাসে? 9%। তার মানে কি এরা কাঁচা মাল কিনে তার থেকে পাকা মাল বা শিল্পজাত দ্রব্য উৎপাদন করেছে, 9% ভ্যালু অ্যাড করছে। বা একটা কৃষক মানে যেটা হচ্ছে ভারতের এখন বোধহয় 4.5 না 4 চলছে কৃষির গ্রোথ, একবার বোধহয় 5-এর কাছাকাছি বোধহয় চলে গেছিল, মানে বেস্ট বোধহয় 5-এর কাছাকাছি চলে গিয়েছিল। ওইটা যে বেস্ট এভার কৃষি গ্রোথ মানে সিন্স ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্স বলবো না, মানে 1947 আর কি। তো এইভাবে কিন্তু আমরা সেক্টর ওয়াইজ গ্রোথও হিসাব করি। ঠিক আছে, এবার আর একটা কনসেপ্ট আমরা বারবার শুরু থেকে ক্লাসে বলেছি যে মানি ইজ নট অ্যান আইটেম টু বি ইনভেস্টেড। তার মানে কি আপনি টাকার ইনভেস্ট করেন না, মানে আমরা ইনভেস্টমেন্ট বলতে অর্থনীতিতে কি বুঝি? ক্রিয়েশন অফ কি? ইনভেস্টমেন্ট বলতে অর্থনীতিতে কি বোঝায়? ক্যাপিটাল গুডস, ক্রিয়েশন অফ ক্যাপিটাল গুডস। ক্রিয়েশন অফ ক্যাপিটাল গুডস, ঠিক। কিন্তু আপনারা যদি এবার একটু আমরা ওই দ্বন্দ্বটায় আসি, যখন ছেলেমেয়েরা বলে কি যে না আমার কাছে টাকা ছিল, আমরা 10,000 টাকার শেয়ার কিনেছি, তার মানে আমি ইনভেস্ট করেছি 10,000 টাকা, বা আমার কাছে টাকা ছিল আমি 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছি, আমি ইনভেস্ট করেছি 10 লাখ টাকা। এক্স্যাক্টলি জিনিসটা কি হয় বোঝা যাচ্ছে আপনাকে। গুগল গত বছর বলেছে কত ভারতবর্ষে কত ইনভেস্ট করবে? 75,000 কোটি টাকা, মানে $10 বিলিয়ন বলেছিল। সেই সময়কার হিসাবে ডলার হিসাবে 75,000 কোটি টাকা। বা ধরুন ম্যাকডোনাল্ডস না, ওটার নাম হচ্ছে কি বার্গার, যেন কোম্পানিটার নাম ছিল, কি বার্গার ছিল, ওরা ওদের আইপিও নিয়ে এসেছিল। তো ঠিক আছে, গুগল এটা হলো, বা সাবওয়ে, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং ঠিক Burger ঠিক ঠিক, বার্গার কিং। বার্গার কিংও ভারতবর্ষে ইনভেস্ট করবে 5,000 কোটি টাকা। ঠিক আছে, এইবার দেখুন বার্গার কিং যদি ক্যাপিটাল গুডস ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে কেনে, তাহলে ও তো একটা বার্গার কিং যখন ইনভেস্ট করবে, আমি উদাহরণ দিয়ে বলছি, সে হয়তো একটা ফ্যাক্টরি বানাবে, মেশিন কিনবে, বিল্ডিং, হ্যাঁ, তারপরে এই সমস্ত কিছু যেগুলো লাগে আর কি, 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এইটাতে যদি ইনভেস্ট করে, হতে পারে ও ভারত থেকে মাল কিনেছে, মানে ভারতীয়, মানে এই যে মেশিনারি যেগুলো আছে এগুলো হয়তো ভারতের মানে কোনো ব্যবসায়ী থেকে কিনেছে, ব্যবসায়ী বলতে ভারতে উৎপাদিত হয়েছে আর কি। বা হতে পারে সে জার্মানি, যেটা কিনা ইন্ডাস্ট্রিয়াল হাব বলা হয় সারা বিশ্বে, জার্মানি থেকে মাল মানে মেশিন কিনেছে দিয়ে ভারতে এনেছে। তো সে যদি জার্মানি থেকেও মেশিন কিনে আনে ভারতে, বা সেগুলো ভারতীয় উৎপাদকদের থেকেই মেশিনটা কেনে দিয়ে একটা ফ্যাক্টরি সেট আপ করে, তাহলে আমি বলবো যে বার্গার কিং 5,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে। ঠিক, এই জিনিসটা ক্লিয়ার আছে সবার কাছে? মানে যারা অন্তত আগের দিন ক্লাস করেছিলেন বা এগুলো জানেন, নতুনদের একটু অসুবিধা হ্যাঁ স্যার হবে। ক্লিয়ার আছে। কিন্তু ওয়ালমার্ট কি কিনেছিল? অবশ্যই 2 বছর পূর্ণ হয়ে গেছে। কি কিনেছে ওয়ালমার্ট আমাদের দেশে? কোন সংস্থাকে কিনে নিয়েছে? ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট কিনে নিয়েছে। এটা যতই হোক, মানে 75,000 কোটি টাকা হোক বা 50,000 কোটি টাকা হোক, যত টাকা দিয়ে হোক কিনেছে, এটাকে কি আপনি ইনভেস্টমেন্ট বলবেন? না স্যার, ইনভেস্টমেন্ট হবে না, এইটা এক্স্যাক্টলি, কেবল এইটা হাত ইনভেস্টমেন্ট বদল হয়েছে আর কি, কিছুই হয়নি। হাত বদল হয়েছে। কোম্পানির আগে একটা কাগজে লেখা ছিল ওই বিন্নি বানসালের নাম, এখন হয়ে গেছে ওয়ালমার্টের নাম। এক্স্যাক্টলি, যদি বার্গার কিং ভারতে এসে
ওই ইলেকট্রিক বিলের পয়সা দেয়, মানে ওদের মেশিন চালাতে ইলেকট্রিক বিল লাগছে, বা হয়তো গম কিনেছে 500 টাকা বা 1000 টাকার, ওইটা কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে হিসাব হবে না। এবার বোঝা গেল যে 5,000 কোটি টাকা খবরের কাগজে যখন বিজ্ঞাপন লেখে যে অমুক কোম্পানি ভারতে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, ওটা খবরের কাগজে অনেক কিছু লেখে, আপনাকে খবরের কাগজ দেখে লাফালে হবে না। আপনাকে বুঝতে হবে যে ও কি ফ্যাক্টরি সেট আপ করবে। যদি শোনেন যেমন স্যামসাং, আমার বেশ মনে আছে 2020 সালের শুরুতেই নয়ডাতে বিশ্বের সব থেকে বড় মোবাইল ফ্যাক্টরি গড়ে তুলেছে। তার মানে কি সেখানে মানে মোবাইল তৈরি হবে বা অ্যাসেম্বল হবে, তার জন্য মেশিনারি এনেছে ওরা, লোক তো লাগবেই, কাজ তো করতেই হবে। তার মানে স্যামসাং যেটা বিশ্বের সব থেকে বড় মোবাইল ফ্যাক্টরি গড়ে তুলেছে, তার মানে স্যামসাং করেছে ইনভেস্টমেন্ট ভারতে। কিন্তু যদি স্যামসাং একটা টাটা কোম্পানির ফ্যাক্টরি কিনে সেখানে নিজেরা ইলেকট্রিক বিলের পয়সা দিচ্ছে বা ওই কাঁচামাল কিনছে 5,000 কোটি টাকা, তাহলে কিন্তু সেটা ইনভেস্টমেন্ট নয়। ওই যে অনেকে বলেন না টাকাটা একটা ওয়ে অফ ইনভেস্টমেন্ট, ধারণাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। টাকা কাঁচামালটা তো সেটা আমাদের ভারত থেকে কিনছে, তো সেক্ষেত্রে সেটা কেন হবে না? জিডিপিতে কাউন্ট হবে। কাঁচামাল কিনুক না, আচ্ছা আচ্ছা। কাঁচামাল বাইরে থেকেও আনতে পারে। যদি আজকে এই যে 5,000 কোটি টাকার বার্গার কিং ইনভেস্ট করছে, যেটা 5,000 কোটি টাকা, এইটা থেকে ধরুন ওরা ক্যাপিটাল গুডস মানে মেশিনারি যেটা আছে, ক্যাপিটাল গুডস যদি ইন্ডিয়া থেকে কেনে, ফ্রম ইন্ডিয়া যদি আমি লিখে দিই, তাহলে আমাদের যখন জিডিপি ক্যালকুলেট হবে তখন আমরা এটাকে ধরে নেব, কেন কি ভারতে উৎপাদিত দ্রব্য ভারতে কিনেছে। আর যদি ওরা বিদেশ থেকে কেনে তাহলে আমরা ধরবো না, কেন কি ওটা তো বিদেশে বিক্রি হয়েছে না, যেটা জার্মানি জিডিপিতে যোগ হবে, ওটা আমাদের জিডিপিতে যোগ হবে না। নেক্সট ইয়ার কি হবে, এই বছর ধরুন 5,000 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি স্থাপন করেছে, নেক্সট ইয়ারে তারা কিছু উৎপাদন করবে, তখন আমাদের আউটপুট, তাদের আউটপুটটাও আমাদের বর্তমান এক্সিস্টিং আউটপুটের সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে আমাদের কি বেড়ে যাবে, আমাদেরও জিডিপি বেড়ে যাবে। তার এই বিষয়টা ইলেকট্রিক ক্লিয়ার হলো? বিলের হিসেবটা ইলেকট্রিক বিল তো ওটা ইনপুট হিসাবে ইউজ করছে, ওটা তো ইলেকট্রিক বিলটা তো আমাদের ইনভেস্টমেন্ট হিসাবে আসবে না, ও তো কাঁচামাল। তো ইলেকট্রিক বিল, ইলেকট্রিকটা কি, এটা কাঁচামাল, যেমন আটা, যেমন ময়দা, ইলেকট্রিকও একটা ইনপুট, নাহলে হবে না। ওই জিনিসগুলো আমরা নেক্সট ইয়ার জিডিপিতে অ্যাড করব, আমরা ইনভেস্টমেন্ট হিসাবে সেটাকে ট্রিট করব না। বুঝা গেল? ঠিক আছে, আজকে সকালে এই অবধি থাক, সন্ধ্যেবেলায় আমরা আবার বাকি এখান থেকে শুরু করে যতটুকু আছে আলোচনা করব। তো আমরা রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।